আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। আজকে আমরা নার্সিং প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে আমাদের যে ফিজিক্স এর পার্টটা আছে সেটা দেখার চেষ্টা করব। ওকে। আজকের এই পুরো ক্লাসটা জুড়ে আমি তোমাদের সাথে আছি, তোমাদের সবার প্রিয় ইলিয়াস ভাইয়া। বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটের ট্রিপল ই ডিপার্টমেন্টে। আজকে বেসিক্যালি আমরা হচ্ছে আহ পুরা যেই হচ্ছে ফিজিক্স এর পোর্শনটা আছে সেখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় যে সকল ইম্পর্টেন্ট কোশ্চিন গুলো আসে সেই সকল কোশ্চিন গুলো নিয়ে ডিসকাস করবো আর কি। ঠিক আছে? ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা একটা 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 করে শুরু করি। ওকে, সো আমরা বেসিক্যালি আজকের ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চিন গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো আর কি। কেমন? হচ্ছে যেই শর্ট যেই ইনফোগুলো তোমাদের হচ্ছে জানা প্রয়োজন সেগুলো হচ্ছে বলে দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি যে থিওরিটিক্যাল নলেজ প্রয়োজন সেগুলোর খুব শর্টে যেই হচ্ছে মানে একদম কোশ্চিন ওয়াইজ যে হচ্ছে তোমার আলাপ আলোচনাটুকু প্রয়োজন সেটা হচ্ছে দেখার চেষ্টা করবো আর কি। কেমন? ওকে, কথা না বাড়ায় চলো হচ্ছে আমরা শুরু করে ফেলি। এই তো আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের কোশ্চিনের হচ্ছে তোমার কোন বছর কতগুলা কোশ্চিন আসছে সেটা হচ্ছে একটা শর্ট অ্যানালাইসিস তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেমন ভৌত জগৎ এবং পরিমাপ, এখানে আমরা দেখতেছি 3টা কোশ্চিন, ভেক্টরে হচ্ছে তোমার 4টা, তারপরে হচ্ছে তোমার গতিবিদ্যা 11টা কোশ্চিন, তাই না? তারপরে নিউটনিয়ান বলবিদ্যা হচ্ছে 12টা কোশ্চিন, তাই না? তাহলে এখানে দেখো যে যেই জায়গাগুলোতে হচ্ছে তোমার কোশ্চিন বেশি আসে সেই চ্যাপ্টারগুলো অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে তোমার কি নিউটনিয়ান বলবিদ্যা, এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তারপরে হচ্ছে তোমার কাজ শক্তি এবং ক্ষমতা, এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আর কি, তাই না? তারপরে মধ্যে হচ্ছে আমাদের এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি এবং তরঙ্গ, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা চ্যাপ্টার। তারপরে হচ্ছে তোমার তাপগতিবিদ্যা থেকে দেখো যে 17টা কোশ্চিন আসছে, তার মানে এটা আরো 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 অনেক বেশি গুরুত্বপূর্ণ। আলোকবিদ্যা, এখান থেকে অনেকগুলা কোশ্চিন আসছে, ঠিক আছে? ওকে, এই যতগুলা চ্যাপ্টার আছে আমরা সবগুলা চ্যাপ্টার নিয়েই হচ্ছে একটা 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 করে আলাপ আলোচনা করবো আর কি। কেমন? আচ্ছা, চলো শুরুতে হচ্ছে আমরা একদম শুরু দিয়ে শুরু করি। আমাদের শুরুর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই চ্যাপ্টারের শুরুর কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে আমাদের কেলভিন আর কি, রাইট? আমরা হচ্ছে কেলভিন স্কেলে হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে পদ্ধতিতে হচ্ছে টেম্পারেচার হচ্ছে নির্ণয় করি, তাই না? আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে যে বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কোনটি? বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম অবশ্যই হচ্ছে আমাদের কি হবে বলতো? ব্যারোমিটার, তাই না? আমাদের থার্মোমিটার যেটা আছে তোমরা সবাই জানো যে এটা হচ্ছে মানে শরীরের টেম্পারেচার মাপে। তারপরে আমাদের হচ্ছে কি বলে মানে স্পাইরোমিটার বা ম্যানোমিটার, এগুলোর কাজে তোমরা বই থেকে দেখে নিতে পারবা আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে কি বলতেছে যে নিচের কোনটি হচ্ছে লব্ধ রাশি? লব্ধ রাশি মানে কি? লব্ধ রাশি মানে হচ্ছে যে এটা হচ্ছে মৌলিক রাশি না, এটা অন্যান্য রাশির সমন্বয়ে হচ্ছে গঠিত, তাই না? তাহলে এটা কি হবে বলতো? এটা হবে হচ্ছে আমাদের তাপ আর কি, তাই না? তার কারণ কি? তার কারণ হচ্ছে যে সময়, দৈর্ঘ্য, তারপরে হচ্ছে ভর, তারপরে হচ্ছে তোমার দীপন তীব্রতা, এগুলো যেগুলো আছে এগুলা সবগুলাই হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি, তাই না? এগুলো হচ্ছে অবশ্যই লব্ধ রাশি না, লব্ধ রাশি হবে হচ্ছে আমাদের তাপ আর কি, তাই না? যদি তাপমাত্রা হইতো তাহলে হয়তো আমাদের মৌলিক রাশি হইতো আর কি, ঠিক আছে? ওকে, বইতে হচ্ছে তোমাদের 7টা আছে, তোমরা হচ্ছে ওই 7টা একটু বই থেকে সুন্দর করে রিক্যাপ করে নিও আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, তাহলে তোমরা বই থেকে এই যে এগুলো যেহেতু একটু মুখস্থ ভিত্তিক জিনিসপত্র, এই টাইপের জিনিসপত্র যেহেতু পরীক্ষাতে আসতেছে তাহলে এটা তোমরা সুন্দর করে বই থেকে রিক্যাপ করে নিও আর কি। কেমন? আচ্ছা, ওকে, এরপরে কি আছে সেটা হচ্ছে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? এটা আমরা সলভ করতে পারি। দেখো যে 180 ডিগ্রি সমান হইতেছে কত আমাদের? পাই রেডিয়ান, তাই না? তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি যদি হয় তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? 180 ডিভাইডেড বাই হইতেছে পাই, বা 180 ডিভাইডেড বাই হইতেছে তোমার 3.1416। তুমি যদি 180 কে 3.1416 দিয়ে ভাগ করো তাহলে দেখবা যে 57.3 আসতেছে আর কি, ঠিক আছে? ওকে, 57.3 যেটা সেটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। কেমন? আচ্ছা, এরপরে আসি। এই কয়টাই ছিল। তার মানে দেখো যে একদম আমাদের ভৌত জগৎ এবং পরিমাপ থেকে মুখস্থ ভিত্তিক যে সকল প্রশ্নগুলো সেগুলো পরীক্ষাতে আসতেছে আর কি। ওকে, এরপরে আমরা যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর। আমরা ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করি। ভেক্টর চ্যাপ্টারটা কি বলতেছে যে দুইটি সমান মানের ভেক্টর, দুইটি সমান মানের কথাটা ইম্পর্টেন্ট। দেখো যে দুইটি সমান মানের ভেক্টর বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়ারত, উহাদের লব্ধির দিক কত, তাই না? এটা তোমরা চাইলে সলভ করে বের করতে পারো, কিন্তু আমরা সবাই জানি যে যদি দুইটা ভেক্টর সমান হয়ে যায় পি এবং যদি কিউ হয়ে যায় তাহলে লব্ধির যে হচ্ছে দিক থিটা এটা হয়ে যায় হচ্ছে আলফা ডিভাইডেড বাই 2, তাই না? তার মানে এটা কত হবে? সেটা হচ্ছে যে আমার 240 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 120 ডিগ্রি আর কি, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সারটা কোনটা হবে? এটা হবে হচ্ছে আমাদের গ নাম্বারটা। কেমন? আচ্ছা,
সো এরপরে দেখো সেটা হইতেছে যে এম এর মান কত হলে এত এবং এত ভেক্টরতে পরস্পর সমান্তরাল হবে। তো তোমরা সবাই জানো যে দুইটা ভেক্টর সমান্তরাল হইতে হইলে তার করসপন্ডিং আই এর হচ্ছে তোমার কি বলে মানে একটা ডিভাইডেড বাই আরেকটা মানে ভাগফল বা অনুপাত বলতে পারো, যে এর অনুপাত এবং কে এর হচ্ছে যে সহগগুলো আছে সেগুলোর অনুপাত সমান হয়, তাই না? তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে আমি যদি যেটা লিখি তাহলে এটা হইতে হবে হচ্ছে 5 ডিভাইডেড বাই হইতেছে 15, তারপরে হইতে হবে হচ্ছে তোমার 2 ডিভাইডেড বাই এটার কোনটা m ইকুয়াল টু এটা হইতে হবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 9, তাই না? 3 ডিভাইডেড বাই 9, তাহলে আমার কত হবে দেখো সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 15 বা এটাকে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই হইতেছে m। আচ্ছা দাঁড়াও, একটু ঝামেলা করতেছে। ওকে, ইকুয়াল টু কত হবে, এটা হবে 1 ডিভাইডেড বাই 3। সো দেখো যে এখানে 1 ডিভাইডেড বাই 3, এখানে 1 ডিভাইডেড বাই 3, সো এটা ঠিক আছে। তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারবো ক্রস গুণ করলে m ইকুয়াল টু 2 ইনটু 3 বা 3 দুগুণ হচ্ছে আমাদের 6, তাহলে এটার आंसर কোনটা হবে, গ নাম্বারটা। ঠিক আছে, ওকে। সো এখানে একটা জিনিস ওয়ার্নিং দেই, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে যে জাস্ট এই দুইটা অনুপাত মানে এই মনে করো i এর অনুপাত আর j এর অনুপাত এটা নিয়েই হচ্ছে ওরা শেষ করে দেয়। ঠিক আছে, এই k এর অনুপাতটা হচ্ছে অনেকে টেস্ট করে না বা মনে করো যে এইটার এটা অনুপাত নিল। সো তোমরা এটা করবা না, অনেক সময় কোনোটি নয় অপশন থাকে এবং বিষয়টা হচ্ছে কি যে এই তিনটা অনুপাতই সমান হতে হবে। যদি বিষয়টা এমন হয় যে এটা যদি অন্য কোনো অনুপাত হইতো তাহলে কিন্তু এটা আর হইতো না। ঠিক আছে, সো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় খেয়াল রাখবা আর কি, কেমন? আচ্ছা, সো এরপরে দেখো যে কি বলতেছে, দুইটি ভেক্টর এ এবং বি হলে এদের মধ্যবর্তী কোণের মান কত। সো আমরা সবাই জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বের করার উপায় হচ্ছে যে এ ডট বি সমান আমরা কি জানি যে এ বি কস থিটা। তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে কস থিটা সমান হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই হইতেছে এ বি, তাই না? মানে এ বি এর হচ্ছে বেসিক্যালি ভ্যালু। তাহলে আমরা এটা বের করতে পারি, দেখো সেটা হচ্ছে এ আর বি এর ডট গুণফল করে ফেলি। তাহলে 6 দুগুণ আমার কত হবে 12, আর এখানে হচ্ছে কি আছে মাইনাস 3 দুগুণ হচ্ছে 6 ডিভাইডেড বাই এ এর ভ্যালু কত, এখানে আমি যদি মোড অফ এ বের করি তাহলে 2 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার, তাহলে কত হবে 4 প্লাস 4 রুট ওভার বা এটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার হচ্ছে 8। আর বি এরটা কি হবে, মোড অফ বি বের করলে 6 6 হচ্ছে তোমার 36 প্লাস হচ্ছে 3 3 9 রুট ওভার। তাইলে 36 আর 9 যোগ করলে কত হয়, 36 আর 9 যোগ করলে হয় হচ্ছে দাঁড়াও আমাকে চিন্তা করতে দাও, এখানে হচ্ছে তোমার 9 আর 6 15 5 হাত থাকে 1 3 আর 1 হচ্ছে 4, তাই না? তার মানে হচ্ছে রুট ওভার 45। আচ্ছা ঠিক আছে, তো তার মানে এখানে কি হবে সেটা হচ্ছে যে রুট ওভার হচ্ছে তোমার 8 ইনটু হচ্ছে তোমার রুট ওভার হচ্ছে 45, তাই না? তো এখন যদি এটাকে আমরা একটু প্রসেস করি তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে 6 ডিভাইডেড বাই এখানে হচ্ছে রুট ওভার হচ্ছে 8। সো রুট ওভার 8 কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 2 রুট 2 ইনটু এখানে হচ্ছে রুট ওভার 45। রুট ওভার 45 কে আমরা কি লিখতে পারি, এখানে দেখো সেটা হচ্ছে 5 নং 45, তাই না? তার মানে এখানে হচ্ছে 3 রুট ওভার 5 আর কি, তাই না? তো এখন যদি তাহলে এটাকে আমরা কাটাকাটি করি, দাঁড়া আমি এটা হচ্ছে একটু চেক করি যে এটা যদি হচ্ছে আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের কি হবে, সেটা হচ্ছে যে 6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে রুট ওভার 8 ইনটু হচ্ছে রুট ওভার হচ্ছে 45, তাই না? আচ্ছা ওকে, তাহলে এটাকে যদি হচ্ছে কজ ইনভার্স করা হয় তাহলে আচ্ছা ওকে দাঁড়া আমাকে একটু ঠিক ভালোভাবে হচ্ছে চেক করতে দাও। তাহলে হচ্ছে 6 ডিভাইডেড বাই হইতেছে কত আসতেছে যে হচ্ছে আমাদের রুট ওভার 8 ইনটু 45, তাহলে এখানে আসে হচ্ছে 71 সামথিং। আচ্ছা, সো এখন হচ্ছে আমি এই জিনিসটা বলি, সেটা হচ্ছে যে এটা বিএসসি 15-16 সালে আসছিল। এখন ক্যালকুলেটর ছাড়া যদি এরকম একটু বিশ্রী অবস্থা তৈরি হয় তাহলে দেখা গেছে যে ক্যালকুলেশন করা মুশকিল হয়ে যায় আর কি। ঠিক আছে, ওকে। সো তারপরেও এটা যতদূর নিয়ে যাওয়া সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে দেখো 3 দুগুণ 6, তাহলে আমরা চাইলে এটা কেটে ফেলতে পারি। তাহলে আমাদের আসলে আমি যদি এই পাশে পুরাটা লিখি তাহলে আমাদের আসলে কি আসতেছে দেখো, সেটা হচ্ছে যে cos থিটা সমান 1 ডিভাইডেড বাই রুট ওভার, এখানে দেখো সেটা হচ্ছে যে 5 দুগুণ 10 আর কি। ঠিক আছে, সো এরকম একটা অবস্থা হয়ে থাকতেছে। এখন এটা তুমি যদি কজ ইনভার্স করো তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে 71 সামথিং ডিগ্রি, বাট ক্যালকুলেটর ছাড়া এটা ক্যালকুলেশনটা করা খুব টু টাফ আর কি। ঠিক আছে, টু টাফ, ওকে। মানে ডিগ্রির ক্যালকুলেশন এট লিস্ট আর কি। ঠিক আছে, আমরা এই অবস্থা পর্যন্ত আনতে পারি আর কি, ওকে। আচ্ছা, সো এরপরে আমরা সামনের দিকে আগাই। কি বলতেছে দেখো যে দুইটি সমান মানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, খুবই ভালো কথা। তার মানে মনে করো যে এখানে হচ্ছে পি এবং হচ্ছে কিউ, ঠিক আছে, দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান, এটা একটা বিন্দুতে হচ্ছে ক্রিয়াশীল আছে। ঠিক আছে, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, মানে লব্ধিও মনে করো হচ্ছে এটা সমান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে বলো যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, সো এটার অ্যান্সার চোখ বুঝে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, যদি বিষয়টা এমন হয়
যে দুইটা ভেক্টরের মান সমান এবং এইটার সাথে তাদের লব্ধিও সমান, তাহলে এইটার মধ্যবর্তী কোণ অবশ্যই 120 ডিগ্রি হবে আর কি, ঠিক আছে। ওকে, সো এটা কাইন্ড অফ হচ্ছে কি বলে, মানে একটা মুখস্থ মতন হচ্ছে একটা ট্রিক্স, যেটা হচ্ছে আমরা মাথায় রাখি। তোমরা চাইলে আলাদা করে হচ্ছে এটা চেকও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো তাহলে ভেক্টর থেকে হচ্ছে আমাদের এগুলাই ছিল। তার মানে ভেক্টর থেকে খুব সিম্পল কিছু ক্যালকুলেশন আমরা দেখতেছি হচ্ছে পরীক্ষাতে আসতেছে আর কি, ঠিক আছে। ওকে, সো এরপর আমরা তাহলে শুরু করি হচ্ছে গতিবিদ্যা। চলো দেখি গতিবিদ্যায় কি কি আছে। কি বলতেছে দেখো, যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য, ঠিক আছে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোন উক্তিটি সত্য, তাই না। সো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা একটা একটা করে চেক করি, ঠিক আছে। সো বস্তুর বেগ এবং ত্বরণ দুইটাই ধ্রুব থাকে। আচ্ছা, বস্তুর ত্বরণ ধ্রুব থাকে কিন্তু বস্তুর বেগ তো প্রতিনিয়ত বাড়তে থাকে, তাই না। পড়ন্ত বস্তু মানে হচ্ছে ফ্রি ফল বস্তু, যেমন এখন এই কলম আমি যদি হাত থেকে টুস করে ছেড়ে দিই তাহলে আমার হাতে এসে পড়লো, মানে কোনো বাধা টাধা কিছু নাই, এটাকে বলে পড়ন্ত বস্তু। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ আসলে কি বলতো, ওর অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে, ওটা তো কনস্ট্যান্ট থাকবে, কিন্তু বেগ প্রতিনিয়ত কি হবে, বেগ প্রতিনিয়ত সময়ের সাথে সাথে বাড়বে। তাহলে এটার অ্যান্সার কি হবে, যে এটা হবে না, বেগ ধ্রুব থাকে, এটাও হবে না, ঠিক আছে। তারপরে বেগ এবং ত্বরণ দুইটাই বাড়বে, এটাও হবে না, তার মানে এই তার ত্বরণ ধ্রুব থাকে, এটা হবে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে তার ত্বরণ ধ্রুব থাকে কিন্তু তার বেগ শুধুমাত্র সময়ের সাথে সাথে বাড়তে থাকে আর কি, কেমন। আচ্ছা, সো এরপরে আসো কি বলতেছে, যে দুইটি গতিশীল বস্তু একটি সাপেক্ষে অপরটির গতিকে কি বলে। তো দুইটি গতিশীল বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে অবশ্যই বলা হচ্ছে আপেক্ষিক গতি আর কি, হ্যাঁ। আর পরম স্থিতি বা পরম গতি এগুলো তো আসলে এক্সিস্ট করে না, মানে মানে সো এগুলো তোমাদের বইতে হচ্ছে তোমরা অনেক পড়ছো আর কি, ঠিক আছে। ওকে, সো পরম স্থিতি মানে যেটা যেটা একদম সারা জীবন ধরে স্থিতি আছে এরকম পরম স্থিতি, বা পরম গতি মানে সারা জীবন ধরে গতিশীল আছে এরকম গতি, সে আসলে বাস্তবে না আমাদের এরকম গতি বা এরকম স্থিতি দুইটা কোনোটাই এক্সিস্ট করে না, হ্যাঁ। তার মানে এটার অ্যান্সার হবে আপেক্ষিক গতি আর কি এমনিতেও। ওকে, তারপরে দেখো যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে বলে। সো এটা ইন্টারেস্টিং, এটা কি বলবে দেখো, সেটা হচ্ছে যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, তাই না। সো সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, তার মানে এখানে হচ্ছে আমাদের বলতেছে সেটা হচ্ছে এস ডিভাইডেড বাই টি। সো এটা কি বলতো, এটা হচ্ছে ভি। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে, যেহেতু আমাদের দূরত্ব বলছে, তাই না, তাহলে দূরত্ব বললে এটা হবে হচ্ছে বেগ দ্রুতি, এটা হবে হচ্ছে দ্রুতি, তাই না। যদি আমাদের এইখানে দূরত্ব বলছে তো এই জন্য হলো দ্রুতি, যদি হচ্ছে আমাদের স্মরণ বলতো, ঠিক আছে, যদি আমাদের স্মরণ বলতো, স্মরণ বললে কিন্তু আমাদের অ্যান্সার হইতো বেগ। ওকে, সো এটা খুবই সাবধানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের দূরত্ব বলছে না স্মরণ বলছে। যদি দূরত্ব বলে তাহলে দ্রুতি, আর যদি স্মরণ বলে তাহলে হয়ে যাবে হচ্ছে বেগ আর কি, কেমন। ওকে, আচ্ছা, সো তারপরে দেখো যে কি বলতেছে, যে একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, এর 25টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কত গুণ করতে হবে, তাই না। তো তোমরা সবাই জানো যে ইকে সমান হচ্ছে আমাদের হাফ এম বি স্কোয়ার, সো তাই না। তার মানে ইকে এর সাথে মানে এই গতিশক্তিটাই তো বেসিক্যালি ভেদ করাবে, তাই না। তাহলে ভি এর হচ্ছে তোমার বর্গের সমানুপাতিক। সো এই অঙ্কটা করা বড় করে তো করার তো কোনো দরকার নেই, আমাদের যেহেতু এমসিকিউ, খুব সুন্দর একটা শর্টকাট আছে। এটা শর্টকাট কি, এটা শর্টকাট হচ্ছে রুট ওভার এন, তাই না। সো রুট ওভার এন, এন গুণ হচ্ছে আমার বেগ করতে হবে। সো এখানে যেহেতু 25টা তক্তা, তাহলে আমরা এরকম করে ফেলি যে রুট ওভার 25, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 5 গুণ, তাহলে আমাকে 5 গুণ করতে হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আগাই। তারপরে কি বলতেছে দেখো, যে পরন্ত বস্তুর সূত্র অনুসারে নিচের কোনটি তৃতীয় সূত্র। আচ্ছা, সো নিচের তৃতীয় সূত্র হচ্ছে তোমার এইচ সমানুপাতিক টি স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। আর ভি সমানুপাতিক হচ্ছে টি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র আর কি, ঠিক আছে। ওকে, সো কোনটা দ্বিতীয় সূত্র কোনটা তৃতীয় সূত্র আমি এখানে বলে দিলাম, তারপরেও তোমরা এই ইনফোটা বই থেকে খুব সুন্দর করে ভেরিফাই করে নিবা আর কি, ঠিক আছে। যেহেতু এগুলো একটু মুখস্থ করছে জিনিস, যে কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো তোমরা হচ্ছে একটু সিরিয়ালি বই থেকে একটু দেখে নিও আর কি, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের রিভিশনও হয়ে গেল। কারণ আমার কি বলতো, যে আমার শুধুমাত্র খালি প্রশ্ন ব্যাংক সলভ করার নিয়ম হচ্ছে যে আমার শুধুমাত্র কিন্তু এই একটা প্রশ্ন সলভ করলেই হইলো না, এই প্রত্যেকটা 4টা অপশনের জন্য আসলে কোনটার জন্য কোন সলভ সেটা আমার দেখাটাও কিন্তু ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। সো এগুলা খেয়াল রাখবে আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা গেল। তারপরে কি বলতেছে, যে একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে কত সময় লাগবে আর কি, ঠিক আছে। ওকে, সো এটা আমরা কিভাবে করে করতে পারি, আমরা সবাই জানি যে শেষ বেগ ভি সমান হচ্ছে ইউ মাইনাস জিটি। সো এখন দেখো যে যখন একটা বস্তু সর্বাধিক উচ্চতায় পৌঁছায় যায় তখন তার বেগ কি হয় বলতো, জিরো। যেমন মনে করো আমার হাতে এখানে একটা কলম আছে, আমি এটাকে ছুঁড়ে মারলাম, সরি। সো এখানে তোমরা একটা জিনিস স্পষ্টভাবে খেয়াল করতে পারবা, মনে করো এই কলমটা আছে, দেখো ছুঁড়ে মারলাম, শেষ উচ্চতায় যে কি হলো, এখানে এসে বেগ জিরো হইলো, তারপর আবার নিচে পড়া শুরু করলো, তাই না। সো তার মানে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান জিরো হয়, তাহলে এটার ভ্যালু হবে জিরো। তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি, যে ইউ ইকুয়াল টু জিটি, তাহলে টি এর ভ্যালু কি হবে বলতো, ইউ ডিভাইডেড বাই জি। তো এটা চাইলে তোমরা সূত্র হিসেবেও মনে রাখতে পারো, আবার মনে করো আমি যেভাবে ট্রিক্স দিয়ে শিখালাম সেভাবে করে ফেলতে পারো, তাই তো। তাহলে ইউ এর ভ্যালু কত, 98, আর এখানে হচ্ছে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে আমার
9.8 ডিভাইড করলে অ্যান্সার হবে হচ্ছে 10 আর কি, ঠিক আছে। ওকে, সো খুবই ইজি বিজি প্রশ্ন, রাইট? আচ্ছা, এরপর দেখো কি বলতেছে যে একটি পাথরকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত সেকেন্ড পর পাথরটি ভূপৃষ্ঠে ফেরত আসবে। সো এইটা হচ্ছে তোমার অঙ্কটা হচ্ছে আসলে পর্যায়কালে, ঠিক আছে। পর্যায়কাল, উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পর্যায়কাল। সো পর্যায়কাল টি সমান কি হবে, আমি যদি একটু ভেঙে ভেঙে করাই তাহলে এটা কি হবে, এটা হচ্ছে উত্থান, উত্থান তয় থয় যুক্ত আকার দন্ত উত্থান প্লাস হচ্ছে পতন, ঠিক আছে। ওকে, তো তাহলে এখানে কি হবে, এটাও ইউ বাই জি, এটাও ইউ বাই জি, তাহলে এটার অ্যান্সারটা হয় হচ্ছে 2u ডিভাইডেড বাই জি, রাইট? তো তাহলে আমরা ভ্যালুগুলা বসাই। 2 ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু দেখো 4.9, 4.9 ডিভাইডেড বাই হতেছে 9.8। সো উপরে গুণ করলে 9.8 হবে, 9.8 ডিভাইডেড বাই 9.8, তার মানে হচ্ছে অ্যান্সার হবে 1 সেকেন্ড আর কি, ঠিক আছে। ওকে, সো এটা একটা ভালো প্রশ্ন ছিল, এটা আমরা খুব সুন্দর করে সলভ করতে পারলাম। এরপরে কি বলতেছে দেখো যে 6 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 30 নিউটন বল প্রয়োগ করায় 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে আর কি, তাই না? সো আমরা কি জানি, যে আমরা জানি যে প্রথমে আমরা একটা জিনিস দেখি, যে আমরা জানি যে হচ্ছে এফ সমান কি বলতো, এফ সমান হচ্ছে এম এ, তাহলে এর ভ্যালু কি হবে, এফ ডিভাইডেড বাই হচ্ছে এম। এখন এফ এর ভ্যালু কত, এই যে আমাদের এফ বলা আছে, এটা হচ্ছে আমাদের এফ এর ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু, ঠিক আছে। সো তোমরা যখন প্রশ্ন সলভ করবা তখন তোমরা এরকম করে লিখে নিতে পারো, ঠিক আছে, যে এরকম করে লিখে নিতে পারো যে কোনটা আমার কিসের ভ্যালু, তাহলে দেখা গেছে খুব ইজিলি তুমি ট্র্যাক করতে পারবা, তোমাকে বারবার প্রশ্নটা পড়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। সেটা খুবই একটা ভালো বুদ্ধি আর কি, তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, কেমন? তাহলে এফ এর ভ্যালু কত, 30 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 6, তাহলে সবাই জানো যে 5 6 30। আর আমাদের কি বের করতে বলছে, বেগ, তাই না? তাহলে ইউ প্লাস হচ্ছে আমাদের এটি, তাই না? তাহলে ইউ এর ভ্যালু কত, যে এখানে আমাদের দেখো যে স্থির অবস্থায় ছিল, মানে ইউ 0, তাই না? তাহলে এটা কত হবে, 0 প্লাস 5 ইন্টু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু 10, তাহলে কত হবে 50, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে 50 মিটার পার সেকেন্ড আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলতেছে যে একজন বালক এত বেগে, মানে এটা হচ্ছে ভি এর ভ্যালু, একটি বল খাড়া, এটা ইউ এর ভ্যালু ইনিশিয়াল, সরি, উপরের দিকে নিক্ষেপ করলো, বলটি কত সময় শূন্য থাকবে। তো এটা আমাদের ওই আগের প্রশ্ন, পর্যায়কালের ফর্মুলা, তাই না, যে টি সমান কত ছিল, 2u ডিভাইডেড বাই জি, তাই না? তাহলে 2 ইউ এর ভ্যালু কত, 49 ডিভাইডেড বাই হতেছে জি এর ভ্যালু 9.8, তাই না? সো 2 ইন্টু 49, 49 কে 2 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 98 ডিভাইডেড বাই হচ্ছে 9.8, তার মানে এটার অ্যান্সার কত হবে, 10 সেকেন্ড আর কি, তাই না? খ নাম্বারটা আর কি, রাইট? ওকে, সো দেখো ইজি বিজি হচ্ছে ক্যালকুলেশন আর কি। তারপরে কি বলতেছে যে একটি গুলি সাধারণ বেগে একটি তক্তা ভেদ করতে পারে, দ্বিগুণ বেগ দ্বিগুণ করলে, ঠিক আছে, বেগ দ্বিগুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারবে। সো এইটার শর্টকাট হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে। ওকে, যে এন স্কোয়ার বলতে পারো, ঠিক আছে। সো বেগ যেহেতু আমি দ্বিগুণ করে ফেলছি, তাহলে এখানে কি হবে, সেটা হচ্ছে যে 2 এর উপর স্কোয়ার বা হচ্ছে 4টা, তাই না? তাহলে এখানে হচ্ছে আমার আচ্ছা দাঁড়াও, হ্যাঁ 4টা, এই যে বাংলায় লেখা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা কি আসলে বাংলায় লেখা আছে, দাঁড়াও আমাকে চেক করতে দাও। একটি গুলি সাধারণ বেগ একটি তক্তা ভেদ করতে পারে, বেগ দ্বিগুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে বেগ দ্বিগুণ করলে হচ্ছে আমার একটি তক্তা ভেদ করতে পারে, বেগ দ্বিগুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারবে। তো এটা হচ্ছে 4টা হবে, আমার মনে হয় এটা 4 লিখে ফেলছে, এটা হচ্ছে তোমার 4 হবে আর কি অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার হ্যাঁ ঠিক আছে, এখানে যেহেতু একটি আছে, তাহলে এখানে হচ্ছে বেগ দ্বিগুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারবে, এটা হবে হচ্ছে 4টি আর কি, ঠিক আছে। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে 4 আর কি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো তাহলে এটা ছিল হচ্ছে আমার গতিবিদ্যা। গতিবিদ্যা থেকে দেখো তাহলে গতিবিদ্যা থেকে কেমন আসে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু সংক্রান্ত ছোট ছোট যে সূত্রগুলো আছে, আবার হচ্ছে তোমার কি বলে, সেটা হচ্ছে যে এমনি নর্মালি গতির যে ছোট ছোট সূত্রগুলো আছে সেগুলো থেকেই প্রশ্ন আসতেছে আর কি, রাইট? আচ্ছা, ওকে, সো এরপরে আমরা দেখি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা থেকে কি কি প্রশ্ন আসে, কি বলতেছে দেখো, যে কোনটি সংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বল হচ্ছে, মনে রাখবা যে সকল বলগুলা ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে, যে ক্ষেত্র সৃষ্টিকারী বল, সেগুলাকে বলা হয় হচ্ছে সংরক্ষণশীল বল। তো দেখো চুম্বক বল ক্ষেত্র তৈরি করে, সংরক্ষণশীল বল, ঠিক আছে। ওকে, কিন্তু বাকিগুলা চুম্বকীয় বল, সান্দ্র বল, ঘর্ষণ বল, অভিকর্ষ বল, কোনটি সংরক্ষণশীল বল। তাহলে এটা হচ্ছে তোমার চুম্বকীয় বল হবে আর কি, ঠিক আছে। ওকে, কারণ হচ্ছে তোমার কি, চুম্বক বল হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র তৈরি করে, তাই না? আবার অভিকর্ষণ, অভিকর্ষণ, আচ্ছা, ঘর্ষণ বল, সান্দ্র বল, প্রথম, আচ্ছা আমি এটা একটু ব্রেকডাউন করি। প্রথমে সান্দ্র বল এটা হবে না, ঘর্ষণ বল এটা হবে না, তাহলে থাকবো চুম্বক বল, আর এটা হচ্ছে অভিকর্ষণ বল, তাই না? আচ্ছা, তো ক্ষেত্র সৃষ্টি তো করে, অভিকর্ষ ক্ষেত্র সৃষ্টি করে, আবার চুম্বকও হচ্ছে ক্ষেত্র সৃষ্টি করে, তাই না? তো এইটার
রাইট অ্যান্সার বোথ হচ্ছে তোমার চুম্বকীয় বল আর হচ্ছে অভিকর্ষ বল দুইটাই হবে। হ্যাঁ, এখানে অভিকর্ষণ লিখছে, এখন অভিকর্ষণ দিয়ে বানান ভুলটুল এগুলো কিছু লিখছে কিনা আমি আসলে এটা ক্র্যাক করতে পারতেছি না, এরকম থাকে কিনা তোমাদের। বাট এটা যদি হচ্ছে অভিকর্ষণ যেহেতু লেখা আছে, তো অভিকর্ষণ বলে তো কিছু নাই আসলে, তো হয় হচ্ছে অভিকর্ষ। তা আমি এই জন্য এটা অ্যান্সার চুম্বকীয় বলতেছি। বাট সংরক্ষণশীল বল যেগুলো ক্ষেত্র তৈরি করে, যেমন হচ্ছে তোমার কি বলতো, এটা হইতেছে তোমার তড়িৎ বল হইতে পারে, ঠিক আছে, বা হচ্ছে তোমার কি বলে অভিকর্ষ বল, ঠিক আছে, অভিকর্ষ বল, ঠিক আছে। তারপরে কি বলে মানে মহাকর্ষ বল, এগুলো হচ্ছে তোমার আসলে নর্মালি সংরক্ষণশীল বল আর কি, ঠিক আছে, এটা ক্ষেত্র তৈরি করে। কেমন? আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো, সেটা হচ্ছে যে সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ। আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে এদিকে যদি সাইকেলের বেগ হয়, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো সাইকেল, ঠিক আছে, এটা যদি সাইকেলের বেগ হয় তাহলে ফ্রিকশন ঠিক তার অপোজিট দিকে কাজ করবে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকশন, এটা ফ্রিকশন। তাহলে দেখো সেটা হচ্ছে যে সাইকেল যেদিকে যাবে ফ্রিকশন তাকে অপোজিট দিকে অপোজ করবে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে বলতো? 180 ডিগ্রি, রাইট, ঠিক ধরছো। ওকে, সো তাহলে যে কোনো ঘর্ষণ বল এটার মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো, যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে তার জড়তা, তাই না? সো দেখো, তার মানে তোমাদের পরীক্ষায় সংজ্ঞামূলক বেশ প্রশ্ন আসতেছে। সো বই থেকে প্রত্যেকটা রাশি, যেমন ত্বরণ কাকে বলে, বেগ কাকে বলে, বল কাকে বলে, জড়তা কাকে বলে, তাই না? তো এইগুলার সংজ্ঞাগুলা খুব ক্লিয়ারলি পড়ে বুঝতে হবে, ঠিক আছে, তাহলে দেখা গেছে এই সকল প্রশ্নগুলো খুব ইজিলি অ্যান্সার করা যাবে আর কি। কেমন? আচ্ছা, সো এরপরে দেখো কি বলতেছে যে বলের মাত্রা কোনটি। আচ্ছা, সো আমরাও দেখি যে বলের মাত্রা কোনটি, যে আমি জানি যে হচ্ছে F সমান ma। সো আমি একটা জিনিস খেয়াল করলাম যে তোমাদের পরীক্ষাতে প্রত্যেকটা চ্যাপ্টারেরই মাত্রাগুলা বেশ পরীক্ষাতে আসতেছে। সো মাত্রাগুলো সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া রাখবা। হ্যাঁ, এখন সবগুলা মাত্রা মুখস্থ রাখা অনেক সময় কষ্ট হতে পারে, সেক্ষেত্রে কিভাবে করে মাত্রা বের করতে হয় সেটা প্রসেসটা মনে রাখবা। যেমন আমি কিছু শেখানোর চেষ্টা করতেছি। যেমন দেখো F = ma। সো এখন m এর মাত্রা কি? m এর মাত্রা নিশ্চয়ই হচ্ছে বড় হাতের হচ্ছে এম, আর এর মাত্রা কি? এল পার টি স্কয়ার। তাহলে এম এল পার টি স্কয়ার যেটা আছে সেটা হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এম এল পার টি স্কয়ার, তাহলে খ নাম্বারটা হবে হচ্ছে এটার অ্যান্সার আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে দেখো সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল, ঠিক আছে। আর সবচেয়ে সবল বল কোনটি? নিউক্লিয়ার হচ্ছে সবল বল, এটা হচ্ছে সবচেয়ে সবল বল। হ্যাঁ, সো এই বলের যে ক্রমগুলো আছে, তারপরে হচ্ছে তোমার কোন বলের জন্য কোন কণা দায়ী, কোনটার রেঞ্জ কতটুকু, ঠিক আছে, কোনটার পাল্লা কতটুকু, ঠিক আছে, এগুলো একটু বই থেকে পড়ে ফেলবা। কেমন? তারপরে দেখো কি বলতেছে যে নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে সবল নিউক্লিয়ার বলের উৎপত্তি হয়। সো এটার অ্যান্সার হবে হচ্ছে মেসন আর কি, ঠিক আছে। ওকে, সো ওই যে আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে কণাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সো কণাগুলা খুব ভালো করে পড়ে ফেলবা আর কি, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে গ্রাভিট্রন, এটা কিসের জন্য কাজ করে বলতো? এটা হচ্ছে মহাকর্ষর জন্য হচ্ছে কাজ করে আর কি, ঠিক আছে। ওকে, সো এরকম জিনিসগুলো তোমরা হচ্ছে একটু খুব সুন্দর করে পড়ে নিও, তাহলেই হবে আর কি। কেমন? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, যে বৃত্তের গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগ রাশি কোনটি? আচ্ছা, কৌণিক ভরবেগ, সো কৌণিক ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়। তো রৈখিক ভরবেগ কি আমাদের হচ্ছে এম ভি আর, মানে সরি, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা তোমরা সবাই জানো, কারণ এটা কি বলতো? আচ্ছা, পি না, এটাকে তো এল দিয়ে প্রকাশ করা হয়, তাই না? কারণ কি, এটা হচ্ছে তোমরা সবাই জানো। আবার ভি সমান কি? ওমেগা আর। তাহলে ভি এর জায়গায় ওমেগা আর দিয়ে রিপ্লেস করো, তাহলে ওমেগা আর স্কয়ার। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো আমি দেখতে পাচ্ছি ওমেগা দিয়ে আছে, তাহলে এম আর স্কয়ার ওমেগা, খ নাম্বারটা, তাহলে এটা হবে হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার আর কি, ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে তোমার ওই যে পরমাণু যে মডেল থাকে ওইখানেও কিন্তু কৌণিক ভরবেগের কথা বলা থাকে, রাইট? সো এখান থেকে তোমরা রিলেট করে মনে রাখতে পারো, এটা ইজি ছিল অনেক। আচ্ছা, সো এরপরে আসি নিচের কোনটি টর্কের মাত্রা সমীকরণ, ঠিক আছে। সো টর্কের মাত্রা সমীকরণ আমি নিজেও জানি না, চলো বের করি একসাথে। সো আমরা জানি টাউ সমান কি বলতো? সেটা হচ্ছে আর ক্রস এফ, তাই না? সো আর এর মাত্রা কি হবে? নিশ্চয়ই এল। আর এফ এর মাত্রা দেখো আমরা 2 স্লাইড আগে মনে হয় কিছুক্ষণ আগেই বের করে আসলাম, 2 না 3-4টা সাইড, সে এম এল পার টি স্কয়ার। তাহলে চলো নিয়ে যা বসাই, ঠিক আছে। তাহলে এটা হইলো হচ্ছে এম এল পার টি স্কয়ার। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে এম এল স্কয়ার পার টি স্কয়ার। তাহলে এটা কি হবে? যে এম এল স্কয়ার পার টি স্কয়ার, ওইটা হবে হচ্ছে ওটা মাত্রা সমীকরণ আর কি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো যে এরকম করে একটার মাত্রা দেওয়া থাকলে অন্যগুলোর জন্য যে সূত্র থাকে সেই করসপন্ডিং সূত্র লিখে সেখানে মাত্রাগুলো বসাই দিলে কিন্তু আমরা খুব সহজে মাত্রা বের করে ফেলতে পারি, রাইট? সেগুলো নিয়ে টেনশনের কিছু নাই। তারপরে কি বলতেছে যে একটি চাকার ভর, এটা হচ্ছে এম এর মান, চাকাটির ব্যাসার্ধ এটা আর এর মান। তাহলে বলতেছে জড়তার ভ্রামক কত, তাই না? তাহলে এখানে চাকা যেহেতু আছে, তো চাকার ব্যাসার্ধ, তাহলে আমরা এটাকে চাক্রগতিক ব্যাসার্ধ ধরে নিতে পারি। তাহলে আমরা দেখি যে হচ্ছে আমাদের আই কি হয়, তাহলে এটা হয়ে যাবে নরমালি হচ্ছে এম আর স্কয়ার, তাই না? যে একটি চাকার ভর দেওয়া আছে, চাকার ব্যাসার্ধ দেওয়া আছে,
তো চাকার হচ্ছে তোমার জড়তার ভ্রামক কত, তাহলে আমরা এটাকে ব্যাসার্ধটাকে যদি চাক্রগতিক ব্যাসার্ধ বিবেচনা করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের নর্মাল আর এর মতো। তাহলে আমরা একটু বসায় দেখি যে মিলে কিনা আগে আমাদের। তাহলে তো এটা হয়ে যাবে 10 আর আর এর ভ্যালু কত 0.5, তাই না, এর উপর স্কয়ার। তো তাহলে এখানে 10 থাকলো ইনটু, তোমরা সবাই জানো যে পাঁচা পাঁচা হয় হচ্ছে 25, 2 ঘর পরে দশমিক হবে, তাহলে এটা হয়ে যাবে 0.25, তাই না। সো আমি যদি এখানে 10 বসাই তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমার 2.5 আর কি, তাই না, এটা হয়ে যাবে হচ্ছে 2.5। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে গ নাম্বারটা আর কি, ঠিক আছে। ওকে, সো দেখো এই সহজ সহজ যেগুলো আছে, ঠিক আছে, চাকার পর চাক্রগতিক ব্যাসার্ধ, সেগুলো দিয়ে কিন্তু হচ্ছে চাইলে করে ফেলতে পারো আর কি, ঠিক আছে। ওকে, সো আই গেস তাহলে হচ্ছে খুব একটা প্রবলেম হবে না। সো এই যে এরকম জড়তার ভ্রামকে দেখবা যে তোমাদের বইতে অনেক অনেক অনেকগুলা সূত্র আছে, তোমরা চাইলে হচ্ছে কিন্তু সেই সূত্রগুলো একটু সুন্দর করে পড়ে ফেলতে পারো, তাহলে দেখা গেছে খুব সহজে হচ্ছে এগুলা পারবা আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, সো এটা গেল। তারপরে দেখো সেটা হচ্ছে যে একটি বস্তুর উপর এত বল, তাহলে এখানে দেখো যে এটা এফ এর মান বলা, এত বল আর টি সেকেন্ড, ঠিক আছে, ক্রিয়া করলে বস্তুটির উপর প্রযুক্ত বলের ঘাত কত, তাই না। তো আমরা সবাই জানি যে বলের ঘাত সমান কি, বলের ঘাত হচ্ছে তোমার বল ইনটু সময়ের গুণফল, তাই না। তাহলে এখানে বলের ঘাত সমান হচ্ছে বল ইনটু সময়ের গুণফল বা ভরবেগের পরিবর্তন, যেটাই বলো না কেন। তাহলে 4 ইনটু 10 হয়ে যাবে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 40, রাইট। তাহলে এখানে 40 নিউটন সেকেন্ড, ঘ নাম্বারটা হবে হচ্ছে এটা রাইট অ্যান্সার আর কি, ঠিক আছে। সো বই থেকে ছোট 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 যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খুব ভালো করে পড়বা, কারণ এগুলো তোমাদের পরীক্ষাতে অনেক আসতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো যে একটি বস্তুর উপর এত বল, প্রযুক্ত বলের ঘাত কত, এটাতে একই প্রশ্ন হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা মনে হয় একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা সামনে আগাই। তারপরে তো এগুলাই ছিল। তাহলে আমরা দেখলাম যে কাজ ক্ষমতা কি বলে, আমাদের যে আগের চ্যাপ্টার ছিল নিউটনের বলবিদ্যা, সেখান থেকে শুরুর দিকে যে মুখস্থ যে ছকগুলো আছে, ঠিক আছে, বইতে কোন কণা কোথায় কাজ করে সেটা দেখবা। আর ছোট ছোট হচ্ছে তোমার কি বলে সূত্র, তারপরে হচ্ছে যে মাত্রা আছে সেগুলো একটু ভালো করে দেখে ফেলবা, তাহলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এবার তাহলে আমরা কাজ ক্ষমতা এবং শক্তি নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করি। সো শুরুতে আমাদের কি বলতেছি দেখো, জেনারেটরের কাজ কি। সো জেনারেটর কি করে বলতো, তোমরা সবাই নাম শুনছো বা বাসা বাড়িতে হয়তো অনেকেরই জেনারেটর আছে। জেনারেটর যে জিনিসটা করে সেটা হচ্ছে তড়িৎ শক্তি রূপান্তর করে, কোথায় থেকে, যান্ত্রিক শক্তি থেকে। তাহলে জেনারেটরের কাজ হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা। হ্যাঁ, তাহলে তোমরা বলতে পারো যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, এরকম কি কোনো কিছু মানে মেশিন আছে? আচ্ছা, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায় এরকম হচ্ছে তোমার আছে, এটাকে হচ্ছে তোমার বলা হয় হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে সেল আর কি, ঠিক আছে। ওকে, এগুলোকে বলা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সেল। যাই হোক, এগুলো অ্যাডভান্স জিনিসপত্র ভাবে জানার দরকার নাই আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে তড়িৎ বিভব, শক্তির বিবর্ধক, যাই হোক এগুলো অন্য জিনিসপত্র লেখা আছে। তারপরে দেখো অসংরক্ষণশীল বল কোনটি। তো তোমাদের কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে সংরক্ষণশীল বল মানে হচ্ছে যারা ক্ষেত্র তৈরি করে তারা হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে অসংরক্ষণশীল বল মানে কি, যারা ক্ষেত্র তৈরি করতে পারবে না, বৈদ্যুৎ ক্ষেত্র তৈরি করতে পারে, চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, অভিকর্ষ ক্ষেত্র তৈরি করতে পারে, কিন্তু এই ঘর্ষণ বল বা অপচয়ী যেই বলগুলো আছে, ঠিক আছে, যেমন ঘর্ষণ বল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কি বল বলতো, সান্দ্র বল, ঠিক আছে, সান্দ্রতা, এই সান্দ্র বল এগুলো নর্মালি অপচয়ী বল বা ক্ষেত্র তৈরি করে না, তাহলে এগুলো হবে হচ্ছে তোমার অসংরক্ষণশীল বল আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সেটা হচ্ছে যে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ হবে না। তো এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ডাব্লিউ সমান আমরা কি জানি, এফ এস কস থিটা। এখন কস থিটা এটা যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি হবে বলতো, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যখন হবে থিটার ভ্যালু, তখন ওইখানে ভিতরে কোনো কাজ হবে না। এই জন্য কিন্তু একটা বল আছে যেটা দিয়ে কোনো কাজ হয় না, যেমন কেন্দ্রমুখী বল, ঠিক আছে। কেন্দ্রমুখী বলের জন্য কিন্তু কৃত কাজের পরিমাণ 0, কারণ কেন্দ্রমুখী বল হচ্ছে আসলে কোনো কিছুকে ঘুরাইতে হেল্প করে, বাট ওইটার ক্ষেত্রে কোণ যেহেতু 90 ডিগ্রি হয়ে যায়, সেই জন্য কাজের পরিমাণ হয়ে যায় হচ্ছে 0 ডিগ্রি। কেমন? তারপরে কাজের একক কোনটি, খুবই সহজ প্রশ্ন। তাহলে দেখো মাত্রা একক খুব খুব ভালো করে পড়তে হবে, এগুলো তোমাদের পরীক্ষাতে সারাদিন আসতেছে। এটা হবে হচ্ছে তোমার জুল, তাই না। কেলভিন কিসের, তাপমাত্রার। ওয়াট কিসের, ওয়াট হচ্ছে ক্ষমতার। নিউটন কিসের, নিউটন হচ্ছে বলের, ঠিক আছে। সেগুলা সবগুলা পড়ে ফেলবা। তারপরে দেখো 15 ওয়াট ক্ষমতা বলতে বোঝায়, সো 15 ওয়াট মানে কি আগে লিখে ফেলি, তাহলে পি সমান হচ্ছে আমার কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাই না। সো এটা 15 মানে কত, 15 ডিভাইডেড বাই 1, তার মানে বলে যে 1 সেকেন্ডে 15 জুল কাজ করতে পারলে সেটাকে বলা হয় হচ্ছে ওয়াট। সো এরকম এক্সপ্লেন করতে বললে যে এরকম ছোট করে সূত্র লিখে ফেলবা, তারপর ওটার সাথে মিলাই অ্যান্সার বলবা, তাহলেই হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কাজের মাত্রা সমীকরণ হলো। ওকে, চলো কি বের করি। তো কাজ ডাব্লিউ সমান কি বলতো, এফ এস। তো এফ এর মাত্রা কিছুক্ষণ আগে আমরা বের করছিলাম, সেটা কি ছিল যে এম এল
পার টি স্কয়ার, তাই না? আর এস এর মাত্রা কি হবে? এস এর মাত্রার জন্য আমরা লিখতে পারি এল, তাহলে কি হবে? এম এল স্কয়ার পার টি স্কয়ার, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে এম এল স্কয়ার পার টি স্কয়ার, মানে গ নাম্বারটা আর কি। ঠিক আছে, ওকে। সো আই গেস এগুলো সহজ এগুলো তোমরা বেশ ভালো করে পারবা আর কি। ঠিক আছে, আচ্ছা। সো কাজের মাত্রা সমীকরণ, একই প্রশ্ন রিপিট হয়েছে, করতেছি না। তারপরে কি বলতেছে দেখো, যে 2 নিউটন বল, মানে এটা হচ্ছে এফ এর ভ্যালু, ঠিক আছে, নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটির বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে, মানে থিটার ভ্যালু করে 5 মিটার দূরে, মানে হচ্ছে এস, এটা হ্যাঁ সরে গেল, কাজের পরিমাণ কত? তাহলে কি হবে? ডাব্লু আমাদের হয়ে যাবে হচ্ছে এফ এস কস থিটা। তাহলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 2, এস এর ভ্যালু কত? 5 ইনটু কস 60 ডিগ্রি, তাই না? তাহলে কস 60 ডিগ্রির ভ্যালু কত তোমরা বলো তো? কস 60 ডিগ্রির ভ্যালু কত বলো? কস 60 ডিগ্রির ভ্যালু যা, সাইন 30 ডিগ্রির ভ্যালু তাই, তার মানে কত? হাফ। তাহলে 2 কাটা চলে গেলে এটার অ্যান্সার হবে 5 জুল, রাইট? এটার অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বারটা, ওকে। এরপরে আসো কি বলতেছে, যে 25 নিউটন বল দ্বারা কোন স্প্রিং কে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে স্প্রিং ধ্রুবক কত? সো এটার জন্য আমাদের ফর্মুলা কি? যে এটার জন্য আমাদের ফর্মুলা এফ সমান হচ্ছে তোমার কে এক্স আর কি, তাই না? তাহলে কে সমান কি হবে? কে সমান হবে হচ্ছে এফ ডিভাইডেড বাই এক্স, রাইট? সো এফ এর ভ্যালু কত? এই যে এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এক্স। সো এফ এর ভ্যালু হচ্ছে আমি বসাই 25। এখন বিষয়টা হচ্ছে যে এক্স কে কি আমি মিটারে নিব? তোমরা যদি ভালো করে খেয়াল করো যে তোমাদের কিন্তু দুইটা অপশনই আছে, মানে নিউটন পার সেন্টিমিটার আছে, নিউটন পার মিটারও আছে। আমি এক কাজ করি, আমি হচ্ছে মিটারে নিয়ে ফেলি, তাহলে 0.1 মিটার। সো এখানে 0.1 বসাইলে এটা হয়ে যাবে হচ্ছে 250, তাই না? 250, এটা হয়ে যাবে হচ্ছে নিউটন পার মিটার। সো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো আমি কিন্তু এক্স দিয়ে ভাগ করতেছি, সো এখানে দেখে কিন্তু অ্যান্সার বলে দেওয়া যায়। এখানে কিন্তু দেখো কোনোটাতে কিন্তু পার নাই, বা এটার উপরে পাওয়ার -1 নাই, শুধু এটার মধ্যে কিন্তু পাওয়ার -1 আছে। তার মানে এটা যে অ্যান্সার, এটা কিন্তু আসলে একক দেখেই বলে দেওয়া যায়, ঠিক আছে? এটা কিন্তু একক দেখেই বলে দেওয়া যায়, এটার জন্য কিন্তু ম্যাথটাও সলভ করতে হয় না আর কি, ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা বুঝলাম। এরপরে দেখি কি বলতেছে, যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? তাহলে চলো আমি নিজেও বের করি যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। 1 কিলোওয়াট মানে 1 × 10⁻³ আর ঘন্টা বলছে, তাহলে জুলে নিতে হলে আমাকে কি করতে হবে? সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 3600। তাহলে দেখো যে এটাকে একসাথে প্রকাশ করলে 3.6 × 10⁻6 আসতেছে, ঠিক আছে? তাহলে আমি যদি 36 নিই, তাহলে 36 × 10⁵ হয়ে যাবে, জুল হয়ে যাবে, ঠিক আছে? সো এটা অপশনের উপর ডিপেন্ডেন্ট, যে অপশন যেভাবে থাকবে সেভাবে তোমাকে চিন্তা করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা সমীকরণ। আচ্ছা, সমস্যা নাই, যে পি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। সো ডাব্লিউ এরটা কিছুক্ষণ আগেই বের করলাম, দাঁড়াও আমি ডাব্লিউ এরটা লিখি। যে ডাব্লিউ এরটা দেখো এম এল স্কয়ার পার টি স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি এটা লিখি, সেটা হচ্ছে এম এল স্কয়ার পার টি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে এটা কত হবে? টি এর জন্য হচ্ছে আমাদের কি হবে? টি এর জন্য হচ্ছে আমাদের বড় হাতের টি হবে, তাই না? বড় হাতের টি হবে। তাহলে এটা হয়ে যাবে এম এল স্কয়ার পার টি⁻³ বা টি ইনভার্স 3, তাই না? তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 3, ওকে? তাহলে এটা অ্যান্সার হবে গ নাম্বারটা। সো দেখো এরকম সূত্র দিয়ে দিয়ে খুব সহজে করে ফেলা সম্ভব। আর তোমরা যেহেতু অল্প কয়েকটা করতেছো, তাহলে চাইলে সবগুলো মুখস্থই করে ফেলতে পারো, তাহলে দেখা গেছে জীবন একবারে সুন্দর আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এই অঙ্কটা একটু বড় আছে, আমরা একটু দেখি কিভাবে সলভ করতে হয়। বলতেছে যে এইচ গভীরতার কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে, মানে টি এর ভ্যালু হচ্ছে আমাদের 60 সেকেন্ড, এটা হচ্ছে এম এর মান, 100 কেজি পানি উপরে উঠা হলো। যদি ইঞ্জিনের 42% মানে এফিসিয়েন্সি বলা আছে, তাহলে অশ্ব ক্ষমতা কত, তাই না? আচ্ছা, সো অশ্ব ক্ষমতা মানে আমাদের হচ্ছে এখানে পি ইনপুটের ভ্যালু জানতে চাচ্ছে, রাইট? সো আমরা একটা কাজ করি, আমরা শুরুতে হচ্ছে পি আউটপুট বের করে ফেলি, ঠিক আছে? তাহলে পি আউটপুট কি হবে? পি আউটপুট হবে হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই হচ্ছে টি, রাইট? সো এম এর ভ্যালু কত? দেখো এম এর ভ্যালু হচ্ছে আমাদের 1000 ইন্টু জি এর ভ্যালু কত? 9.8। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 100। টাইমের ভ্যালু কত? 60 সেকেন্ড ইন্টু এখানে আমার কত হবে? 746 অ্যাড করতে হবে, তাই না? কারণ এটা হইলে আমি হর্স পাওয়ারে পাবো আর কি, তাই তো? আচ্ছা, এখন আমি যদি এটা কাটাকাটি করি, ঠিক আছে, বা আমি যদি হচ্ছে এটা হিসাব নিকাশ করি, ঠিক আছে, তাহলে আমি কত পাবো? আমি তোমাদের হচ্ছে অ্যান্সারটা একটু দেখে বলতেছি। যে হচ্ছে এই যে হচ্ছে আমার 1000, ঠিক আছে, ইন্টু হচ্ছে তোমার 9.8 ইন্টু হচ্ছে তোমার 100 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 60 ইন্টু 746, তাই না? এটা করলে এটার অ্যান্সার আসে হচ্ছে 21 সামথিং, মানে 21.89 সামথিং। হ্যাঁ, এখন এটা আমাদের কিসের ভ্যালু? এটা পি আউটপুটের ভ্যালু। এখন আমরা সবাই কি জানি যে হচ্ছে আমরা সবাই কি জানি যে আমরা জানি যে ইফিসিয়েন্সি এর সমান আমার পি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে পি ইনপুট আর কি, তাই না? তাহলে পি ইনপুটের ভ্যালু কি হবে বলো? পি আউটপুট
পি আউটপুট ডিভাইডেড বাই ইফিসিয়েন্সি বা পি আউটপুটের যে ভ্যালু আছে সেটা হচ্ছে আমরা বসাই যে 21.89 ডিভাইডেড বাই হতেছে 0. কত আছে দেখো 42%, তাই না? তাহলে 42, তাই না? তাহলে এটাকে 42 দিয়ে ভাগ করে ফেলো, যে ডিভাইডেড বাই হচ্ছে ইনটু তোমার 0.42, তাহলে এটার आंसर আসে হচ্ছে 52 সামথিং আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এটার দাঁড়াও, এটা হচ্ছে তোমার mgh 9.8 ডিভাইডেড বাই 60 746 এত, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে তোমার 52.129 এরকম কিছু একটা আসে আর কি, ঠিক আছে? ওকে, ও আচ্ছা, দাঁড়াও, ও আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে 42% নষ্ট হয়, আল্লাহ ভুল হয়েছে, 42% নষ্ট হয় বলছে, তাহলে এখানে ইফিসিয়েন্সি কি হবে? 100 থেকে 42 বিয়োগ করতে হবে, মানে এতটুক থেকে যায়, তাই না? তাহলে 100 থেকে 42 বিয়োগ করলে কত হবে? 100 থেকে 42 বিয়োগ করলে দেখো এখানে হচ্ছে আমার 8 আর এখানে হচ্ছে 5, 58 হবে না 48 হবে? 58 হবে আগে, রাইট? তাহলে কাউন্ট করতে 8 0 5 5 10, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার পয়েন্ট হচ্ছে তোমার 48 না, বরং পয়েন্ট হচ্ছে 58 দিয়ে ভাগ করতে হবে আর কি, ঠিক আছে? ওকে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো ভাষাগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে? ওকে, ভাষাগুলো ভালো করে খেয়াল রাখবা, না হলে দেখা গেছে যে ভুল হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে 37 পয়েন্ট, এটা অ্যান্সার আসে হচ্ছে 37.75, ঠিক আছে? 37.75 হর্স পাওয়ার, তাহলে এটা অ্যান্সার হবে ক নাম্বারটা, হ্যাঁ। সো দেখো এত বড় অঙ্ক নরমালি হচ্ছে তোমাদের পরীক্ষাতে আমি দেখি না। মোস্ট প্রবাবলি এরকম হইতে পারে যে এই অঙ্ক তোমাদের কোনো একটা বইয়ের উদাহরণ থেকে হুবহু তুলে দিছে আর কি, ঠিক আছে? তো তাহলে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের যে ছোট ছোট উদাহরণ আছে সেই উদাহরণগুলো কিন্তু একটু দেখে রাখতে পারো, উত্তর সহ একটু দেখে রাখতে পারো, ঠিক আছে? যেহেতু ক্যালকুলেটর নাই, ঠিক আছে? সো দেখা গেছে যে একজন হয়তো পুরো কনসেপ্টটা পারলা, কিন্তু এরকম একটু বিশ্রী ক্যালকুলেশন দেখো, যে একটু দশমিকের, একটু বড় দশমিকের ক্যালকুলেশন, এগুলো কিন্তু একটু বিশ্রী ক্যালকুলেশন, সেগুলা পারতে একটু প্যারা হয়ে যেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেছে যে একটা ঝামেলা মতন হয়ে গেল, তাই না? সো এটা যাতে না হয় সেজন্য একটু মনে রাখতে পারো, মানে কারো যদি স্মৃতিশক্তি তুখর হয় তাহলে সে করতে পারে এটা। আচ্ছা, সো এরপরে দেখো আমাদের এই চ্যাপ্টার তাহলে শেষ হইলো। তাহলে এখান থেকে মোটামুটি ছোট কিছু অঙ্ক এবং এই একই কথা মাত্রা, তারপরে হচ্ছে কি বলে মানে কি বলে, খুব একটা ভালো প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে তোমার একক, তারপরে মাত্রা, তারপরে ছোট ছোট সূত্রের অঙ্কগুলো, এগুলাই পরীক্ষাতে আসতেছে, তাই না? আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা মহাকর্ষ অভিকর্ষ পাঠটা দেখতে পারি। এখন কি বলতেছে যে অভিকর্ষ ত্বরণের মান কোথায় সর্বাধিক, ঠিক আছে? সো আমার একটা ফ্রেন্ডের সাথে আমরা মজা করে বলতাম যে যদি ওজন বাড়াতে চান তাহলে মেরু অঞ্চলে যান, ঠিক আছে? তো তার মানে কি হবে বলতো, যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি হবে আর কি, ঠিক আছে? কারণ কি, কেন বললাম, কারণ হচ্ছে এম জি, আমার এম এর মান তো ফিক্স, জি এর মান যেখানে বেশি সেখানে ওজন বেশি, তাহলে ওজন যদি বেশি হয় তাহলে অভিকর্ষ ত্বরণ বেশি, রাইট? তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে মেরু অঞ্চল। পাহাড়ের চূড়ায়, নিরক্ষ, বিষুবীয় যেখানে নিয়ে যাও কমে যাবে জি এর মান, ঠিক আছে? তারপরে কি বলতেছে দেখো, যে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 70 কিলোগ্রাম হলে মঙ্গলের পৃষ্ঠে বস্তুর ভর কত? আচ্ছা, এখন বেসিক্যালি যদি ওজন হইতো তাহলে জিনিসটা ডিফারেন্ট হইতো আর কি, তাই না? কিন্তু ভরের পরিমাণ তো চেঞ্জ হয় না, রাইট? আমরা সবাই জানি যে ভরের পরিমাণে কিন্তু কোনো চেঞ্জ হয় না। যদি ওজন হইতো তাহলে চেঞ্জ হয়ে যেত। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু একই হবে, মানে 70 কিলোগ্রামই হবে আর কি, ঠিক আছে? ওকে, এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ভূস্থির উপগ্রহের আবর্তন কাল কত? এটা তো 24 ঘন্টা, এটা আমরা সবাই জানি, তাই না? যে এটা পৃথিবীর সাথে সাথে ঘুরে আসে, এই জন্য মনে হয় যে এটা মনে হয় একই স্থানে স্থির আছে আর কি, তাই না? আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো, যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে ভর কত? একই কথা, যেটা হবে তোমার হচ্ছে 50 কেজি, কিছুক্ষণ আগে এক্সপ্লেনেশন দিছি। তারপরে কি বলতেছে, পৃথিবীর অভিকর্ষ স্তর 9.8, এর ব্যাসার্ধ এত হলে পৃথিবীর মুক্তিবেগ কত, তাই না? তো পৃথিবীর মুক্তিবেগ ভাই প্রথমে মুখস্থ বা পরে সূত্র লিখে দেই, 2g × r করে দেখতে পারো, বাট এটা 11.2, এটা সবার মুখস্থ থাকা উচিত আর কি, তাই না? যে পৃথিবীর মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো যে ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ জি এর মান হচ্ছে 9.8, পৃথিবীর সমান আকৃতির কিন্তু পৃথিবীর দ্বিগুণ ঘনত্বের অপর একটি গ্রহে জি এর মান কত, তাই না? সো তোমরা যদি ঘনত্বের সূত্রটা দেখো তাহলে দেখবা যে জি এর সাথে হচ্ছে ঘনত্ব সমানুপাতিক সম্পর্কিত হয়, তাই না? সো যেহেতু অন্য সবকিছু সমান আছে, তাহলে এখানে যেহেতু ঘনত্ব দ্বিগুণ হয়ে গেছে, তাহলে জি এর মান কি হয়ে যাবে বলো তো? দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তার মানে 9.8 × 2, তাহলে 98 দুগুণ কত হবে? 98 দুগুণ 100, মানে 196 হবে, এক ঘর পরে দশমিক, তাহলে 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, যে একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবীয় রেখায় একটি পেন্ডুলাম ঘড়ি বিষুব রেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হলো ঘড়িটি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো কি হয়েছে, যে টি সমান আমরা জানি যে 2 পাই √l ডিভাইডেড বাই জি, তাই না?
তার মানে টি এর সাথে জি এর সম্পর্ক কেমন বলতো, বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? এখন দেখো যে যখন তুমি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাবা তখন জি এর ভ্যালু কি হবে বলতো, জি এর ভ্যালু বাড়বে। জি এর ভ্যালু যদি বাড়ে তাহলে টি এর ভ্যালু কি হবে, কমবে। আর টি এর ভ্যালু যদি কমে তাহলে তোমার ঘড়ি হচ্ছে ফাস্ট যাবে, ঠিক আছে, বা দ্রুত চলবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বারটা, ঠিক আছে। তাহলে একটা জিনিস মাথায় রেখো যে টি কমলে কিন্তু ঘড়ি দ্রুত চলে, আর টি বাড়লে কিন্তু ঘড়ি স্লো চলে। এই জিনিসটা যাতে মাথায় থাকে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকলে খুব সহজে অ্যান্সার করা যাবে। আর এটা যদি মাথায় না থাকে তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। সহজ হিসাব, সো মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে যে গাছে থাকা অবস্থায় একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করে। আচ্ছা, বুঝছি, মানে বেসিক্যালি হয়েছে কি, মহাকর্ষণ বল হচ্ছে সমান, হ্যাঁ। যেমন মনে করো যে আমার এই হাতে একটা হাত ভর আছে, আবার এখানে কলমের একটা ভর আছে। আচ্ছা, হাত দিলে উইয়ার্ড দেখায়। মনে করো এখানে একটা পানির বোতল, আর এটা মনে করো কলম। এই পানির বোতলও এই কলমকে যেই বলে আকর্ষণ করতেছে, এই কলম ওই পানির বলকে একই বলে আকর্ষণ করতেছে, ঠিক আছে। এটার কোনো চেঞ্জ নাই, ওকে। তাহলে এটা হবে হচ্ছে বেসিক্যালি সমান। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা। কেমন, এটা ত্বরণের কম বেশি হয় কিন্তু ভরের পরিমাণ কিন্তু হচ্ছে আমাদের, বা বলের পরিমাণ হচ্ছে আমাদের সেম হয়, হ্যাঁ। এটা যাতে মাথায় থাকে, কেমন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এরপরে দেখো কি বলতেছে যে অভিকর্ষ আবিষ্কার করেন কে। তো এটা তো হচ্ছে আমরা সবাই জানি যে নিউটনের মাথায় আপেল পরে হচ্ছে একামটা হয়েছিল আর কি, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে যে পৃথিবীর মুক্তিবেগ কত, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি, 11.2 হবে। তো এটা হচ্ছে আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে। তার মানে ওইটা থেকে আমরা দেখলাম যে মুক্তিবেগ নিয়ে বেশ কিছু কোশ্চিন আসতেছে, ঠিক আছে। তারপরে জি এর ভ্যালু নিয়ে বেশ কিছু কোশ্চিন আসতেছে, তো তোমরা হচ্ছে ওগুলো একটু ভালো করে দেখতে পারো। এরপর দেখো পদার্থের গাঠনিক ধর্ম, এখানে আমরা দেখি কি বলতেছে যে পাহাড়ের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট কেন হয়, তাই না? কারণ কি হয় যে উপরে ঠান্ডা বায়ুর কারণে উপরে বায়ুর চাপ হচ্ছে বেশি, উপরে বায়ুর ওজন বেশি, উপরে বায়ুর চাপ কম, তাই না? এটা উপরে বাতাসের চাপ আর কি কম। তোমরা যদি কেউ কখনো পাহাড়ি এলাকায় যাও, স্পেশালি বাংলাদেশে এরকম আসলে উঁচু অঞ্চল নাই যেখানে বোঝা যায়, যেমন এটা হচ্ছে তোমার ইন্ডিয়ার হচ্ছে তোমার লাদাখ হইতে পারে, ঠিক আছে, যেখানে অনেক উঁচু পাহাড় আছে, অথবা হচ্ছে তোমার চায়নার হচ্ছে তোমার পাহাড় সাইড হইতে পারে, ঠিক আছে, বা তোমার কি বলে নেপাল হইতে পারে, ভুটান হইতে পারে। এগুলো যদি একটু উঁচু পাহাড়ি এলাকায় যাও তুলনামূলক, ঠিক আছে, বা অন্যান্য জায়গার মাউন্টেন হইতে পারে, গেলে তোমরা হচ্ছে এই জিনিসটা ফিল করতে পারবে আর কি, ঠিক আছে। যে ওখানে দৌড় দেওয়া যায় না, ভুল করেও দৌড় দিলে দেখা গেছে একটু পরে মাথা ঘুরে পড়ে যাবে আর কি, ঠিক আছে, কারণ ওইখানে অক্সিজেনের খুবই লিমিটেশন থাকে, ঠিক আছে, খুবই আস্তে আস্তে হাঁটতে হয়। বাট ওইখানে মানুষজন সেটা আবার অভ্যাস হয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, যদি স্পর্শ কোণ 90 ডিগ্রি হবে, হ্যাঁ, এটা 900 হয়ে গেছে, 90 ডিগ্রির চেয়ে কম হয় তবে তলের পৃষ্ঠ কেমন হবে? সো যখন মানে কম হবে, হ্যাঁ, 90 ডিগ্রি থেকে কম হবে তখন হবে হচ্ছে অবতল। আর যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, এটা 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 কখন হবে? যখন হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে থিটার ভ্যালু হচ্ছে তোমার বড় হবে, ঠিক আছে, তখন হয়ে যাবে হচ্ছে উত্তল আর কি, ঠিক আছে। সো এই ছোট ছোট যে কনসেপ্ট গুলো আছে, যেগুলো হচ্ছে একটু বাংলা লেখা যুক্ত, বইয়ের মধ্যে লেখা থাকে চিপায় চাপায়, ওগুলো একটু ভালো করে পড়ো, ঠিক আছে। এই যে ওই স্পেশালি হচ্ছে তোমার স্পর্শকোণ নিয়ে, ওই যে লাস্টে দেখবা বইয়ের শেষে হচ্ছে অনেকগুলা কেস লেখা আছে, ঠিক আছে, স্পর্শকোণ পৃষ্ঠটানের সাথে কেমন কেমন সম্পর্ক থাকে, ওগুলো একটু ভালো করে পড়ে ফেলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে যে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি। এটা তো আমরা সবাই জানি যে প্রথম কথা হচ্ছে আমাদের মেটাল, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কি, তারপরে হচ্ছে লিকুইড, তারপরে হচ্ছে গ্যাস। এটা হচ্ছে আমার নরমালি হচ্ছে শব্দের হচ্ছে বেগের হচ্ছে ক্রম আর কি, তাই না? তো এখানে মেটাল, গ্যাস আছে, ইস্পাত আছে, তাহলে ইস্পাত হবে হচ্ছে অ্যান্সার আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলতেছি যে এল দৈর্ঘ্য এই প্রচেষ্টা বিশিষ্ট একটি তারকে এফ বলে বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তারটির হচ্ছে কৃতকাজের পরিমাণ কত, তাই না? তো এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ মুখস্থ একটা সূত্র থেকে আসে, সেটা হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে হাফ এফ ইন্টু এল। তো এখানে মাথায় রাখবে এটা কিন্তু ছোট হাতের এল, এটা কিন্তু বড় হাতের এল না, মানে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটাকে এটা ইন্টিগ্রেশন করে বের করতে হয়। এটা নর্মালি সূত্র বইয়ের মধ্যে দেওয়া থাকে আর কি, ঠিক আছে। এটা আই কে জানি লিখে রাখছে, এটা এফ হবে আর কি, ঠিক আছে। এটা অ্যান্সারটা হলো ঘ নাম্বারটা। এরপরে দেখো কি বলতেছে যে তরলের পৃষ্ঠে কোন পদার্থ ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কি হয়। আচ্ছা, তরলের পৃষ্ঠে কোনো পদার্থ ভাসমান থাকলে তার তরলের পৃষ্ঠটান হচ্ছে কমে যায়, হ্যাঁ। ওই যে তোমাদের বললাম বইয়ের শেষে দেখো যে পৃষ্ঠটানের উপর বিভিন্ন জিনিসপত্রের প্রভাব, ওগুলো এক্সপ্লেন করা আছে, ওগুলো একটু ভালো করে পড়ে ফেলো, ওগুলা থেকে অনেক কোশ্চেন আসতেছে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পানির সাথে বায়ুর সংস্পর্শে থাকলে পানির পৃষ্ঠটান, এটা মুখস্থ ভ্যালু ভাই, এটা হচ্ছে তোমার 7 into 10⁻³ or -2। আচ্ছা, আমি এটাতে একটু কনফিউজ, হ্যাঁ, তোমরা একটু বই থেকে এটার অ্যান্সার চেক করে নিও, মুখস্থ তো আমার যতদূর মনে পড়ে এটা হবে হচ্ছে খ নাম্বারটা আর কি, ঠিক আছে, খ নাম্বার না হলে ঘ নাম্বার আর কি, ঠিক আছে। তোমরা এটা একটু প্লিজ ভেরিফাই করো, হ্যাঁ, মুখস্থ তো আমার সঠিক এখন খেয়াল আসতেছে না আর কি, ঠিক আছে।
আচ্ছা, তারপরে কি হয়েছে যে লোহার ইয়ং এর গুণাঙ্ক এত, ঘনত্ব এত হইলে এর শব্দের বেগ কত। তো এটা বের করার ফর্মুলা হচ্ছে ভি সমান হচ্ছে √y ডিভাইডেড বাই হচ্ছে রো। তাহলে আমরা যদি হিসাবে বসাই তাহলে কত আছে, সেটা হচ্ছে যে 20 × 10⁻⁻10। আর এখানের মধ্যে আছে হচ্ছে কত 0.78। তো এটা একটু দাঁড়াও, এটা হচ্ছে আমি একটু চেক করি। তাহলে এটা হচ্ছে আমার কত হবে, এটা হচ্ছে আমার √, উপরে আছে হচ্ছে তোমার 20 × 10⁻⁻10 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 0.78, তাই না? তাহলে এইটা আমার চলে আসে হচ্ছে, আচ্ছা -10 থাকলে তো খুবই বিদঘুটা আনসার আসে আর কি, ঠিক আছে? এটা মনে হয় শুধু 10 হবে আর কি, ঠিক আছে? ধরো শুধু 10 হইলে এটার আনসার আসে হচ্ছে তোমার হচ্ছে এই যে ক্লোজ টু হচ্ছে এইটা আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোমার 5062.7। হ্যাঁ, সো এগুলো এগুলো আই গেস হচ্ছে তোমার মানে কি বলে, মানে আগেকার দিনে আসতো 15-16 সালে। দেখতেছি যে 15-16 সালে আমি একটা জিনিস খেয়াল করতেছি যে বিএসসি তোমাদের 15-16 সালের কোশ্চিন একটু ভারী ভারী বড় বড় ক্যালকুলেটর লাগে এরকম অঙ্ক আসছে আর কি, ঠিক আছে? অন্যান্য বার ওইবার মেবি ক্যালকুলেটর অ্যালাউড ছিল, যেহেতু বহুত দিন আগে, তাই না? আজ থেকে প্রায় 8-9 বছর আগে, তাই না? তখন তো ক্যালকুলেটর অ্যালাউড ছিল। এগুলো নিয়ে তোমরা বোধার হবে না, তোমরা হচ্ছে নিজেদের কনসেপ্ট ক্লিয়ার রাখবে এবং ছোট ছোট যেগুলো আসলে নিজে হাতে করা সম্ভব সেগুলো করার চেষ্টা করবো, তাহলে আই গেস হয়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপরে কি করছে দেখো, সেটা হচ্ছে যে তরলে তড়িদাহিত করলে তরলের পৃষ্ঠটান এটা হচ্ছে তোমার হ্রাস পায় আর কি, ঠিক আছে? এগুলো কাইন্ড অফ মুখস্থ কনসেপ্ট, ঠিক আছে? এগুলো বইয়ের শেষে হচ্ছে লেখা আছে, ওগুলো ভালো করে পড়ে ফেলো আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বিকৃতির একক হলো ভাই, বিকৃতি হচ্ছে তোমার কি বলতো এল ডিভাইডেড বাই এল। সো দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, কোনো একক নাই আর কি, তাই না? এটার কোনো একক নাই। এরপরে হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি এবং তরঙ্গ। আমরা দেখলাম যে তোমার একটা পার্ট বেশ ভালো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পৃষ্ঠটান হচ্ছে কখন হচ্ছে তোমার বাড়ে কখন কমে, ওইটা নিয়ে অনেক কোশ্চেন আসছে। সো এটা খুব ভালো করে তোমরা দেখবা আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পর্যাবৃত্ত গতি ও তরঙ্গ, আমরা এটা একটু দেখার চেষ্টা করি। কি বলতেছে যে বাতাস প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? সো বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কি হয়েছে? হারমোনিয়াম, বেহালা, ভবলা, সেতার। আচ্ছা, এটা তো হবে হারমোনিয়াম, তাই না? কারণ হারমোনিয়াম ওই যে কি করে এরকম 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 করে টানে, ওটার মধ্যে বাতাস ফ্লো হয়, রাইট? আচ্ছা, তারপরে কি বলছে যে ভূমিকম্পের ফলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? সো তোমরা মনে রাখবা সবাই যে ভূমিকম্পের ফলে আর এবং লাম্বিক দুই ধরনেরই তরঙ্গ তৈরি হয়। হ্যাঁ, এই জন্য দেখা গেছে এটা ব্যাপক ডিস্ট্রয় করতে পারে, এটা দুই ধরনের ভাবেই একটা জিনিস স্ট্রাকচারকে কাঁপায় ফেলে আর কি, ঠিক আছে? এই জন্য এটা এত বেশি মারাত্মক। কেমন? তারপরে পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? আচ্ছা, পর্যায়কাল দ্বিগুণ, তাহলে টি সমান হচ্ছে যে আমরা জানি যে 2π√L/g, তাই না? তার মানে টি সমানুপাতিক √L। তাহলে এখন যদি তুমি পর্যায়কাল দ্বিগুণ করো তাহলে দৈর্ঘ্য তোমাকে কত গুণ করতে হবে? দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ করতে হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক নম্বরটা, তাই না? আচ্ছা, সো এরপরে দেখো যে দোলন গতির উদাহরণ কোনটি? সো দোলন গতির উদাহরণ কোনটি, তাই না? পৃথিবীর গতি, জাতার গতি, তারপরে সরল দোলকের গতি, লাটিমের গতি। সো এটা হবে হচ্ছে তোমার দোলন গতি। দোলন গতি বলতে নরমালি বোঝা যাচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? HHM। এটার মানে হচ্ছে কি, যে মানে হচ্ছে যে একটা বস্তুকণা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। যদি এরকম হয় যে অর্ধেক সময় এদিকে, বাকি অর্ধেক সময় আরেক দিকে, তাহলে এই মোশনটাকে বলা হয় হচ্ছে দোলন গতি, ঠিক আছে? তো দোলন গতি হইলে এটা হচ্ছে তোমার অ্যান্সারটা হবে সরল দোলকের গতি আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো যে একই স্থানে কোন একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে তার দোলনকাল কত হবে? তো দেখো সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে টি সমানুপাতিক হচ্ছে √L, তাই না? তাহলে তুমি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করছো, কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। 3 গুণ বৃদ্ধি করা মানে কি? 4 গুণ করা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 গুণ বৃদ্ধি করা মানে 4 গুণ করা। তাহলে কি হবে? তাহলে এখানে হচ্ছে কি হবে যে দ্বিগুণ হয়ে যাবে, তাই না? যেহেতু √L আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে T2/T1 ইকুয়াল টু √, হচ্ছে L2 ডিভাইডেড বাই হচ্ছে L1, বা √4 মানে হচ্ছে 2, তার মানে T2 এর ভ্যালু হবে হচ্ছে T1 2T1, তাহলে এটা হয়ে যাবে 4, তাই না? ঘ নাম্বারটা হবে হচ্ছে এটার অ্যান্সার আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, সহজন্ত্রিত গতি সম্পন্ন একটি করার সরণের সমীকরণ এরকম, কোয়ান্টিটির বিস্তার কত? তো তোমরা সবাই জানো যে শুরুতে যেটা থাকে ইকুয়েশন কি, y = a sin ওমেগা টি প্লাস অর মাইনাস ডেল, তাই না? তো এখানের মধ্যে এ আছে, এখানের মধ্যেও কি আছে? এ আছে, তাহলে 4 হবে হচ্ছে এটার অ্যান্সার, খ নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে মাদ্রাসের শ্রব্যতার সীমা কত? এটা আমরা সবাই জানি যে 220 হার্টজ থেকে 220 কিলো হার্টজ আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে তোমার কি বলতো যে মুখস্থ মতন হচ্ছে একটা কনসেপ্ট আর কি, ঠিক আছে? তাহলে এটা কত হবে যে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলতেছে ব্যান্ড সঙ্গীতের তীব্রতার লেভেল কত?
আচ্ছা ভাই, এইটা আমি হচ্ছে ওই যে তোমাদের বইতে একটা ছক আছে, ঠিক আছে, পাতার মর্মর শব্দ, রাস্তার শব্দ, এই শব্দ হাবি জাবি যা যা আছে তোমরা ওইটা থেকে এটা একটু পড়ে নিও আর কি, ঠিক আছে। আমি এটা অ্যান্সার করতেছি না, মোস্ট প্রবাবলি এটা মেবি 80 ডেসিবেল হবে আর কি, ঠিক আছে। বাট আমার এখন রাইট নাও একদম কারেক্টটা মনে আসতেছে না, ঠিক আছে। খুবই মুখস্থ তো এগুলো, এগুলো তোমরা একটু ওই বই থেকে ওই ছকটা চেক করে নিও, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একটা আসলে মানে আরেকটা দিতে পারে আর কি, ঠিক আছে। সো এটা একটু ভালো করে দেখো। তারপরে কি বলতেছে যে একটি নির্দিষ্ট মাধ্যমে স্থির তরঙ্গের কম্পাঙ্ক, সো স্থির তরঙ্গের কম্পাঙ্ক বলছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এত বলছে, ঠিক আছে। তারপরে বলতেছে পরপর দুইটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব এত, ওই মাধ্যমে বেগের মান কত, তাই না। তো নিস্পন্দ বিন্দুর দূরত্ব মনে রাখবা তোমরা, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা দাঁড়াও আমি একে দেখাই। সো পরপর দুইটা নিস্পন্দ বিন্দু, এই একটা নিস্পন্দ বিন্দু, এই একটা নিস্পন্দ বিন্দু, এদের মধ্যকার দূরত্ব হচ্ছে λ/2, ঠিক আছে। সো তোমাকে λ/2 সমান বলা আছে 0.75, ঠিক আছে। সো আপনার ল্যামডার ভ্যালু কত হবে 0.75 ইন্টু 2, তো 75 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 150, 150 2 ঘর পরে দশমিক, তাহলে 1.5, তাই না। আর এখানে হচ্ছে তোমার ভি সমান কি বলতো, ভি সমান হচ্ছে এফ ল্যামডা, ঠিক আছে। সো এফ এর ভ্যালু কত 480, দাঁড়াও আমি একটু লিখি, সেটা হচ্ছে যে 480 ইন্টু 1.5 মানে কত 3/2, তাই না। তো এটাকে 2 দিয়ে ভাগ করো, 48 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 24, তাই না। 24 কে এখন 3 দিয়ে গুণ করো, 0 3 4 12 2 হাত থাকে 1 3 3 কে 9 আর একে 10, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার, আল্লাহ কোনোটাই তো মিলে নাই। আচ্ছা দাঁড়াও মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করি। 0 থাকলো, 3 4 12 2 হাত থাকে 1 3 2 6 আর একে 7, সরি লাস্টেরটাও ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার 7, তাই না, তাহলে 720। ওকে, আমি অনেকগুলো অনেক দ্রুত সলভ করতেছি, তো তো তোমরা তো একটু ধীরে সুস্থে পরীক্ষার হলে চেষ্টা করো, তাহলে পারবা, সমস্যা নাই ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর দেখো কি বলতেছে যে পরপর অবস্থিত দুইটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা কেবলই দেখলাম, যেটা হবে λ/2, ঠিক আছে। তারপরে কি বলতেছে যে একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এর কম্পাঙ্ক, দেখো যে ভি সমান হচ্ছে এফ ল্যামডা, তাই না। এখন তোমার যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে এফ আর ল্যামডা সম্পর্ক কি হবে ব্যস্তানুপাতিক, তো একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্ক কি হবে হ্রাস পাবে, রাইট, যেহেতু দুইটার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি, তাই না। আচ্ছা, তারপরে কি বলতেছে তড়িৎচুম্বকীয় বিকিরণে সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কোন সমীকরণটি প্রযোজ্য। আচ্ছা, সি সমান এফ ল্যামডা, রাইট, এটা হচ্ছে আমরা সব জায়গায় হচ্ছে ইউজ করতেছি আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে কি হতেছে দেখো যে যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে তোমার মানুষের বধির হওয়ার চান্স থাকে হচ্ছে 120 ডেসিবেলের উপরে, হ্যাঁ 120 ডেসিবেল খুবই মানে কি বলে মানে খুবই হচ্ছে তোমার ভারী হচ্ছে একটা সাউন্ড ওয়েভ আর কি, ঠিক আছে। এর বেশি যদি হচ্ছে দেখা গেছে কারো কানে চলে যায় তাহলে দেখা গেছে সে বধির হয়ে যেতে পারে, হ্যাঁ, তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে কি হয়েছে যে মাধ্যমের গতির দিক এবং শব্দের দিক একই হলে, আচ্ছা মনে করো যে এদিকে মিডিয়ামের হচ্ছে গতির দিক হচ্ছে বাড়তেছে, শব্দের দিকে এদিকে যাচ্ছে, তো এখন যদি দোনোটাই একই দিকে যায় আলটিমেটলি লব্ধির মান কি হয়ে যাবে বলতো, বেশি হয়ে যাবে না। মানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে শব্দ তরঙ্গের গতি বাড়বে, ঠিক আছে। এই যে দেখো যে গতির দিক দুইটা একই হয়ে গেছে, তাহলে শব্দ তরঙ্গের গতি কি হবে বলতো, শব্দ তরঙ্গের গতি হচ্ছে আমার বেড়ে যাবে আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা সো এটা খেয়াল রাখবো আর কি, ঠিক আছে। ওকে, সো এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা কি বলতেছে যে একটি সরলদোলকের গতির বিস্তার এবং দোলনকাল এর সর্বোচ্চ বেগ কত। আচ্ছা, সো এটা হচ্ছে সূত্র থেকে আসছে, হ্যাঁ, ভি ম্যাক্স সমান তোমরা সবাই জানো যে ওমেগা এ, ওমেগার ভ্যালু কি এখানে দেখো যে টি এর রেসপেক্টে প্রকাশ করছে, তাই না, তাহলে 2 পাই ডিভাইডেড বাই টি আর এ হবে সাথে, তাহলে 2 পাই এ টি কোনটায় আছে দেখো 2 পাই এ বাই টি, ক নম্বরটা অ্যান্সার তাহলে, তাই না। তো এখানে কিন্তু এভাবেও থাকতে পারতো, এভাবেও দেওয়া থাকতে পারতো, 2 পাই এফ ইন্টু এ, যেভাবে খুশি আর কি, ঠিক আছে, যেভাবে খুশি আমরা জাস্ট সূত্রটা পড়ে রাখবো, যেভাবে খুশি সেটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে পৃথিবীর কেন্দ্রে সরলদোলকের দোলনকাল, দেখো সূত্র কি যে টি সমান 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, তাই না। এখন যখন তুমি পৃথিবীর কেন্দ্রে যাবা তখন তোমার কি হয়ে যাবে 0, এখন যদি জি এখানে 0 বসাও তাহলে টি সমান হয়ে কি হয়ে যাবে বলতো, টি সমান হয়ে যাবে হচ্ছে ইনফিনিটি, তাই না। ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে হচ্ছে অসীম, মানে অসীম সময় ধরে, মানে বেসিক্যালি জিনিসটা দুলবে না, তুই যেমনে রাখবো অমনেই থাকবে আর কি, ঠিক আছে, যেহেতু জি এর ভ্যালু 0 হয়ে গেছে তারপর এটা দুলবে না, ঠিক আছে। তারপরে দেখো যে সরল সন্ধিত স্পন্দনের জন্য সঠিক নয়, আচ্ছা সরল সন্ধিত স্পন্দন মানে হচ্ছে এটা এস এইচ এম আর কি, ঠিক আছে। এখন এস এইচ এম এর জন্য নিচের কোনটি সঠিক নয় আমরা দেখি, তো এটা পর্যাবৃত্ত গতি, এটা অবশ্যই সঠিক। স্পন্দন গতি, এটাও সঠিক। স্পন্দন গতি মানে হচ্ছে যে এক সময় অর্ধেক দিকে যায় বাকি অর্ধেক সময় আরেক দিকে যায় পর্যায়কালে, ঠিক আছে। এটা দোল গতি, এটাও ঠিক, বাট ত্বরণ নাই, এটা আসলে ভুল আর কি, ঠিক আছে। এটা মানে এটাই অ্যান্সার আর কি, এটা ভুল যেহেতু এটাই অ্যান্সার।
কারণ হচ্ছে এটার কিন্তু 100% হচ্ছে ত্বরণ থাকে আর কি, ঠিক আছে। ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় বলেই হচ্ছে এটাকে আমরা এই ধরনের গতি বলি। এরপরে দেখো সেটা হচ্ছে মানুষের সভ্যতা সীমা। মানুষের সভ্যতা সীমা এটা আমরা সবাই জানি যে 20 থেকে হচ্ছে 20,000 হার্টজ আর কি, তাই না? আচ্ছা, তো ওইটা হচ্ছে তাহলে আমাদের তরঙ্গ চ্যাপ্টারটা হচ্ছে শেষ হয়ে গেল। তাহলে ওইখান থেকে আমরা দেখলাম যে বেশ মুখস্থ টাইপের হচ্ছে কিছু সহজ সহজ জিনিসপত্র হচ্ছে আসে, এবং একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বললাম সেটা হচ্ছে যে তরঙ্গের জন্য ওই যে যে টেবিলটা আছে যেটার মধ্যে সবগুলো ডেসিবেল লিমিট দেওয়া আছে ওটা ভালো করে পড়বা আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আমরা এই চ্যাপ্টারটা নিয়ে দেখি কি কি প্রশ্ন আসতেছে। বলতেছে কি যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রকাশে কি উল্লেখ করা প্রয়োজন, ঠিক আছে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রকাশে কি উল্লেখ করা প্রয়োজন, দেখো সেটা হচ্ছে যে সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে চাপ এবং তাপমাত্রা, এটা কিন্তু উল্লেখ করা প্রয়োজন, তাই না? কারণ তুমি যদি চাপ এবং তাপমাত্রা উল্লেখ না করো তাহলে কিন্তু আসলে আয়তন নির্দিষ্ট থাকবে না। কারণ আমরা কি জানি যে পিভি সমান হচ্ছে আমাদের এনআরটি না। তো এখন যদি তুমি কি বলে মানে আয়তন ভি সমান তাহলে কি হবে যে এনআরটি ডিভাইডেড বাই হতেছে পি, সেটা তো টি এবং পি দোনোটাই ডিপেন্ডেন্ট। সো তুমি যদি পি আর টি কে কন্ট্রোল করতে মানে না বলে দাও তাহলে আসলে আয়তন ফিক্স থাকবে না আর কি, এটা বইলা লাভ নাই আর কি, তাই না? তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো সেটা হচ্ছে যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত কম হলে কোনো গতিতে বাষ্পায়ন হবে। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে যে বাতাসে কত পরিমাণ জলীয় বাষ্প আছে, তাই না? এখন যদি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম মানে কি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কম আছে, তাহলে বাতাসে জলীয় বাষ্প কম আছে মানে কি বাতাস বেশি জলীয় বাষ্প নিতে পারবে। তাহলে বেশি যদি নিতে পারে তাহলে কি হবে, সেটা হচ্ছে যে ও দ্রুত গতিতে হচ্ছে আমার বাষ্পায়ন হবে আর কি, তাই না? এটাও আমরা খুব সহজে বুঝতে পারতেছি। তারপরে দেখো কি বলতেছে যে 0°C তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত। আচ্ছা, এটা এটা আসলে কি যে এটা হচ্ছে সিআরএমএস আর কি, ঠিক আছে। সিআরএমএস এর ভ্যালু হচ্ছে √r 3RT ডিভাইডেড বাই এম। একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই এমটাকে হচ্ছে কেজিতে বসাইতে হবে আর কি, ঠিক আছে। তাহলে 3 8.314 0°C বলছে, তার মানে এখানে হবে হচ্ছে 273, এম এর ভ্যালু হবে হচ্ছে 32 × 10⁻³ এবং এটার উপরে √r, ঠিক আছে। সো এটা করলে এটার অ্যান্সারটা একটু মুখস্থ রাখবা। এটা আসে হচ্ছে তোমার 461°। হ্যাঁ, সো 0°C তাপমাত্রা দুইটার মনে রাখবে, একটা হচ্ছে অক্সিজেনের আর নাইট্রোজেনের। এই দুইটা পরীক্ষাতে অনেক বেশি আসে, চাইলে কার্বন ডাই অক্সাইডেরটাও মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, সো এগুলো একটু দেখে নিয়ে এগুলো একটু মুখস্থ রাখো, এগুলো পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। তারপরে কি বলতেছে দেখো যে কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রায় বেগের দ্বিগুণ হবে। আচ্ছা, কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রায় বেগের দ্বিগুণ হবে। আচ্ছা, এই প্রশ্নটা কিভাবে করে সলভ করতে হবে এটা হচ্ছে একটু মনে করার চেষ্টা করি, দাঁড়াও। তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার টি সমানুপাতিক হইতেছে না, দাঁড়াও, এখানে হচ্ছে তোমার ভি সমানুপাতিক টি স্কয়ার মোস্ট প্রবাবলি, ঠিক আছে। সো তাহলে কি করতে হবে যে দ্বিগুণ করতে হইলে আমাকে বেগ হচ্ছে তোমার যদি দ্বিগুণ করতে হয় আর কি, তাই না? তাহলে এখানে হচ্ছে আমাকে কত গুণ করে ফেলতে হবে, সেটা হচ্ছে যে 4 গুণ করতে হবে। তাহলে 4 ইন্টু তোমার 0°C, তার মানে কি 273 কেলভিন। তাহলে এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করি, দাঁড়াও চেক করি আর কি, ঠিক আছে, যে এটা মিলে কিনা। সেটা হচ্ছে তাইলে এটা হয়ে যাবে হচ্ছে যে 4 ইন্টু 273 মাইনাস মাইনাস হচ্ছে 273, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 419°C। হ্যাঁ, তো এটা কিভাবে করে হইলো আমি একটু বুঝাই দিই। দেখো সেটা হচ্ছে যে বায়ুতে শব্দের বেগ যা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভি সমানুপাতিক হচ্ছে তোমার টি স্কয়ার আর কি, তাই না? তো দাঁড়াও, সেটা হচ্ছে যে আচ্ছা উল্টা লিখছি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টি সমানুপাতিক, আচ্ছা তাপমাত্রা বেগের, কত তাপমাত্রায় শব্দের বেগ তাপমাত্রায় বেগের দ্বিগুণ হবে, এটা হচ্ছে তোমার ভি স্কয়ার আর কি, তাই না? সো দেখো তাহলে আমরা যে জিনিসটা করতে পারি এখানে সেটা হচ্ছে যে T2 ডিভাইডেড বাই হচ্ছে T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই V1, তাই না? আমি এই সাইডে আরেকবার জিনিসটা করে দেখাচ্ছি। তাহলে T2 সমান আমরা কি লিখতে পারি, দেখো সেটা হচ্ছে যে T1 কত 273 ইনটু আর এটার প্রতি স্কয়ার, তাই না? তাহলে দ্বিগুণ করতে বলছে 2 এর উপর স্কয়ার, তাহলে এটা হবে হচ্ছে তোমার 4 ইন্টু 273, কিন্তু আমরা তো এটা কেলভিনে, তাই না? এটা তো কেলভিনে বের করছি। তাহলে আমি যদি ডিগ্রি সেলসিয়াসে বের করি যে T2 দেখো ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমার কি করতে হবে, আমার জাস্ট 3 ইন্টু ধরো তোমার 273, তাই না? তাহলে এটা হিসাব নিকাশ করলে দেখবা 419°C আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো যে একটি ত্রিপারমাণবিক অণু স্বাধীনতার মাত্রা সংখ্যা কত। তো ত্রিপারমাণবিকের কত বলো তো, ত্রিপারমাণবিকের স্বাধীনতার মাত্রা হচ্ছে 6, কারণ কি এক পারমাণবিকের কত 3, তারপরে দ্বিপারমাণবিকের কত 5, আর 3 পারমাণবিকের কত বলতো 6 আর কি, ঠিক আছে। ওকে,
সো এটা আই গেস তোমাদের সবার মন থাকবে আর কি। এরপরে দেখো যে 0.4 মিটার পারদ চাপ কত তাপমাত্রা একটি গ্যাসের আয়তন তার স্বাভাবিক তাপমাত্রা ও চাপের আয়তনের 3 গুণ হবে। ও মাই গশ। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি কি বলতেছে যে আমরা যে সূত্রটা লিখতে পারি, যেহেতু মানে টেম্পারেচার প্রেসার সবকিছু চেঞ্জ হয়েছে, তাহলে লিখতে পারি P1 V1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। এখন আমাদের বলতেছে কি যে 0.4 মিটার চাপে কত তাপমাত্রায়। আচ্ছা ওকে, তাহলে আমরা সব প্রথমে স্বাভাবিকটা বসাই আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের স্বাভাবিক কত আমরা জানি যে 0.76। আমরা সবাই জানি যে পি সমান হচ্ছে এইচ রো জি, ঠিক আছে। তো স্বাভাবিক তোমার হচ্ছে অবস্থায় এটা হচ্ছে 0.76 হচ্ছে তোমার কি বলে মিটার হয় আর কি, ঠিক আছে। ওকে, তাই ওই জন্য আমি আর লিখলাম না, কেমন। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের কি বলছে সেটা হচ্ছে যে স্বাভাবিক তাপমাত্রার আয়তনের 3 গুণ হবে, মানে V2 সমান হবে হচ্ছে 3V1 আর কি, ঠিক আছে। ওকে, সো এটা আই গেস বুঝছো। যে আমি আবার প্রশ্নটা একটু ধীরে সুস্থে পড়ি আর কি, এটা একটু কঠিন আছে। কি বলতেছে যে 0.4 মিটার পারদ চাপে কত তাপমাত্রা, হ্যাঁ কত তাপমাত্রা একটি গ্যাসের আয়তন তার স্বাভাবিক চাপ ও স্বাভাবিক তাপমাত্রার আয়তনের 3 গুণ হবে, ঠিক আছে। তো V2 সমান কি হবে, V2 সমান হবে হচ্ছে আমাদের 3V1, রাইট। সো তাহলে আমরা কিভাবে করে এটা করতে পারি যে আমাদের P1 হলো তোমার স্বাভাবিক মানে 0.76 ইন্টু V1, V1 হচ্ছে ধরো মনে করো থাক আর কি, কোনো সমস্যা নাই। T1 কত হবে, এখানে হবে হচ্ছে তোমার 273 মানে স্বাভাবিকটা, ঠিক আছে। P2 এর ভ্যালু কি হবে, P2 এর ভ্যালু দেখো 0.4 বলছে আমাদের, তাহলে 0.4 বসালাম। V2 এর ভ্যালু কত হবে 3V1 বসালাম। আর এখানের মধ্যে আমাদের কি হবে যে আমাদের T2 এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। সো T2 এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে V1 কাটা, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে T2 সমান কত হবে দেখো, সেটা হচ্ছে যে 0.4 ইন্টু 3 ইন্টু ধরো 273 ডিভাইডেড বাই আমাদের কত হবে 0.76 আর কি, ঠিক আছে। ওকে, সো এই ছোট্ট ক্যালকুলেশনটা যদি আমরা করে ফেলি তাহলে দেখো আমি কত আসে, আমি তোমাদের হচ্ছে একটু বলতেছি যে 0.4 ইন্টু 3 ইন্টু 273 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 0.76, তাই না। তাহলে এটা হবে হচ্ছে তোমার 431 কেলভিন আর কি, তাই না। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 431 কেলভিন। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এটা। তো এখন একটা জিনিস খেয়াল রাখো যে 431 এখানে আমাদের ডিগ্রি সেলসিয়াসও আছে কেলভিনও আছে। সো ডিগ্রি সেলসিয়াস ইউজ করাটা কিন্তু যাবে না, হ্যাঁ এটা কিন্তু কেলভিন লিখতে হবে, এটা যাতে মাথায় থাকে আর কি, ঠিক আছে। ওকে, সো এটা ভুল হলে কিন্তু হচ্ছে আবার ভুল হয়ে যাবে আর কি, হ্যাঁ। এরপরে দেখো তো এটা হচ্ছে আমাদের শেষ আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে, একটা জিনিস চেক করতে দাও, ঠিক আছে। সো এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। সো আমরা তাপগতিবিদ্যা থেকে হচ্ছে কিছু প্রশ্ন দেখে ফেলি। দেখো কি বলতেছে যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন, থার্মোমিটারে কেন পারদ ব্যবহার করা হবে, কারণ এটা দিয়ে হচ্ছে আমরা কি করি টেম্পারেচার মেজার করি। কেন, কারণ এটা হচ্ছে অল্প তাপে হচ্ছে তোমার আয়তন এটার অনেক বৃদ্ধি পায় আর কি, তাই না। এটার অল্প তাপেই হচ্ছে এটার আয়তন অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় আর কি, তাই তো। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে কি বলতেছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কি পরিবর্তন হয়। আমরা দেখি যে আমরা জানি যে ডেল এস এনট্রপি সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই টি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার ডিকিউ এর ভ্যালু কত বলতো, ডিকিউ এর ভ্যালু হচ্ছে 0। সো যেহেতু ডিকিউ এর ভ্যালু 0 তাহলে এনট্রপির ভ্যালু 0, তার মানে এখানে কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার কাট সাফ কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলতেছে যে তাপমাত্রা 40°C হলে ফারেনহাইট স্কেলে কত, তাই আমরা করে দেখতে পারি C/5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 আর কি, ঠিক আছে। সো আমাদের তাপমাত্রা কত বলছে 40°C, তাহলে 40/5 ইকুয়াল টু F মাইনাস 32 বাই এখানে 9 গুণ করে দিলাম, কেমন। তো এখানে দেখো সেটা হচ্ছে 5 8 40, ঠিক আছে। আর এখানে কত 8 9 72, তাই না, ইকুয়াল টু হচ্ছে F মাইনাস 32। তার মানে F সমান কি হবে 72 প্লাস হচ্ছে 32, তাই তো। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 104 আর কি, ঠিক আছে। ওকে, সো খুব সহজ যোগ, এটা খুব সুন্দরভাবে করা সম্ভব এই নাম্বার। তো দেখো রিসেন্ট ইয়ারে খারাপ অঙ্ক আসে না, রিসেন্ট ইয়ারে যেগুলো সেগুলো খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে করা যায়, তাই না। কিছু কয়েক বছর পিছে মানে 6-7 বছর পিছে একটু কোশ্চেন দেখতেছিলাম যেগুলো হচ্ছে আসলে করা একটু কঠিন হয়ে যাচ্ছে আর কি, রাইট। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে দুইটি বস্তুর ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় এটি কোন ধরনের প্রক্রিয়া। সো দুইটা বস্তু যখন হচ্ছে ঘর্ষণ হবে, তাই না, তো এটা তখন কি প্রক্রিয়া হয় দেখো, দাঁড়ার চেষ্টা করি। তো ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ এটা কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে। মানে তোমাদের কিছুক্ষণ আগেও ওই যে তোমার সংরক্ষণশীল পড়াচ্ছিলাম, সো ওটাকে তুমি কিন্তু আসলে চাইলে রিভার্স করতে পারবা না আর কি, ঠিক আছে। সো যেহেতু রিভার্স করতে পারবা না তার মানে এটা হবে হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আর কি, ঠিক আছে। ওকে,
সো এটা আই গেস তোমরা সবাই পারবা। এরপরে দেখো যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, এটা সবাই মুখস্থ রাখো, এটা পরীক্ষাতে অনেক 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 বেশি আসে। এটা হচ্ছে -40°C আর কি, ঠিক আছে? ওকে, সো সবাই এটা মুখস্থ রাখার চেষ্টা করো, তাহলে দেখা গেছে উপকৃত হবা। তারপরে কি হয়েছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 36° হইলে সেলসিয়াস স্কেলে কত, এটা কিভাবে করা যায়, যে C/5 ইকুয়াল টু হচ্ছে F-32/9, রাইট? সো তাহলে সেলসিয়াস সমান কত হবে, সেটা হচ্ছে যে 5/9 ইন্টু F-32, তাই না? তাহলে 36 থেকে 32 বিয়োগ করো, তাহলে কত হবে, 36 থেকে হচ্ছে তোমার 32 বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে 4, তাই না? তাহলে এখানে হচ্ছে 4 এ 5 হইতেছে তোমার 20 ডিভাইডেড বাই হইতেছে 9, তার মানে আচ্ছা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 36 ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তা কত, C/5 F-32/9 দাও, এটা একটু ক্রস চেক করতে দাও আর কি, ঠিক আছে? 36, তাহলে এখানে হচ্ছে তোমার 36 মাইনাস 32 ডিভাইডেড বাই হইতেছে 9, তাহলে 36 যদি হয়, তাহলে চেক করি, 36 মাইনাস 32 তাহলে তো 4ই আসে, তাহলে এখানে হচ্ছে তোমার 4 ইন্টু, ঠিক আছে, 4 ইন্টু 5 ডিভাইডেড বাই হতেছে 9, এটা করলে কত আসে, এটা তো করলে 2.22 আসে, তাই না? তো এটা এক ঘর দশমিক এখানে দিতে হবে, তাহলে ঠিক আছে আই গেস, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে 2.222 এরকম সামথিং কিছু একটা, তাহলে ক নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, সো এটা খুব সহজ, মানে এটা খুব আহামরি কঠিন কিন্তু হচ্ছে হয় না আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে যে কোনো ব্যবস্থার কি বলে, যে কোনো ব্যবস্থা সম্পন্ন কাজ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমষ্টি সর্বদা প্রযুক্ত তাপের সমান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল আমাদের কি বলে যে ডিকিউ সমান হচ্ছে ডিউ প্লাস ডিডাব্লিউ আর কি, ঠিক আছে? সো এটা এখান থেকে আসছে আর কি, ঠিক আছে? যে ধরো তোমার হচ্ছে এই যে কি বলে কাজ, এই যে আমার কাজ আর অভ্যন্তরীণ শক্তি, এই যে অভ্যন্তরীণ শক্তি প্রযুক্ত তাপের কি বলতো, প্রযুক্ত তাপের হচ্ছে সমান, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প সাম্য অবস্থায় থাকতে পারে, এটা হবে হচ্ছে তোমার কত, 273.16 কেলভিন। এই যে যেই তাপমাত্রায় হচ্ছে তোমার বিশুদ্ধ বরফ, পানি এবং হচ্ছে জলীয় বাষ্প এক জায়গায় সাম্য অবস্থায় থাকে, সেটাকে বলা হয় হচ্ছে আমার ত্রৈধ বিন্দু, ঠিক আছে? এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দুতে হচ্ছে তোমার টেম্পারেচারের ভ্যালু হয় হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে একটি কক্ষে পানিপূর্ণ একটি পাত্র রাখা হলে 40°C থেকে 75° আছে, আমরা একটু লিখি, হ্যাঁ, 40°C থেকে 75°C যেতে টাইম লাগছে হচ্ছে এটার T1, ঠিক আছে? 70° শীতল হতে, তাহলে এখানে কি হয়েছে যে 75°C থেকে 70°তে শীতল হইতে টাইম লাগছে হচ্ছে T2, আর 70°C থেকে 70°C থেকে 65°C শীতল হতে টাইম লাগছে হচ্ছে আমার T3, ঠিক আছে? সো এটা কোনটা হবে, এটা হবে হচ্ছে বেসিক্যালি এইটা T3 T2 T1। কেন হবে আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে যত মানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার আসতে চাবে, মানে একটা জিনিস যত ঠান্ডা হতে চাবে তার টাইমের পরিমাণ আমার তত বেশি লাগবে আর কি, ঠিক আছে? আর একটা জিনিস যত উপরের টেম্পারেচার থাকবে সেখান থেকে ফল করতে চাবে, সেখানে ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার আমার বেশি লাগবে। মানে বেসিক্যালি কি হয় যে এটার কার্ভটা হয় হচ্ছে এরকম, ঠিক আছে? এটার কার্ভটা তুমি চিন্তা করতে পারো হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? কিভাবে করে বুঝাই যে টেম্পারেচার হ্রাস পাবে এবং হচ্ছে টেম্পারেচারের সাথে এটা রেটটা হয় হচ্ছে এরকম, হ্যাঁ, মানে যত নিচের দিকে নামতে থাকবে এটার স্পিডের পরিমাণ তত কমতে থাকে আর কি, ঠিক আছে? শুধু স্পিডের পরিমাণ যত কমতে থাকবে টাইমের পরিমাণ আবার তত কি লাগবে বলতো, বেশি লাগবে আর কি, ঠিক আছে? ওকে, সাইকেল যেটা তোমরা বুঝছো। এরপরে দেখো সেটা হচ্ছে যে পরম শূন্য বা অ্যাবসোলিউট জিরো সমান কত, ভাই এটা অ্যাবসোলিউট জিরো মানে এটা 0 কেলভিন বা 200 সরি, পরম শূন্য মানে কত, পরম শূন্য মানে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার 0 কেলভিন, মা হচ্ছে তোমার এটা সমান বলতে পারো হচ্ছে মাইনাস 273°C আর কি, ঠিক আছে? ওকে, এরপরে আসো কি বলতেছে যে পানির হিমাঙ্ক কত, পানির হিমাঙ্ক হচ্ছে কত হবে, ফারেনহাইট স্কেলে বসে, তাহলে 32°F। আর এটা কত বলো তো, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, ঠিক আছে? স্ফুটনাঙ্ক, কেমন? আচ্ছা, সো তোমরা হচ্ছে এই যে প্রত্যেকটা ডিগ্রি স্কেল, তারপরে সেলসিয়াস স্কেল, ঠিক আছে, কোনটাতে কেমন এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? তাহলে এটা তোমাদের হচ্ছে অনেক ভালো হচ্ছে কাজে দিবে আর কি, ঠিক আছে? ওকে, সো এটা খুব ভালো করে হচ্ছে দেখে নিও। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো যে তাপমাত্রা পরিবর্তন না করে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হতে একক ভরে বর্জিত
তাপকে বলা হয়। আচ্ছা, তো তাপমাত্রা পরিবর্তন না করে, তো যেহেতু তাপমাত্রা পরিবর্তন না করে, তাহলে এটা হচ্ছে তোমার সুপ্ত কিছু একটা হবে, এটা আমরা বুঝতেছি। তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, এবং একক ভরে যেহেতু আমাকে বলছে, তার মানে এটা যে জিনিসটা হবে সেটা হচ্ছে কঠিনী ভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। সো সুপ্ত তাপ প্রথমে কথা হচ্ছে কেন, কারণ এটা হচ্ছে দেখো যে অবস্থার পরিবর্তনের জন্য। হ্যাঁ, আপেক্ষিক কেন বলতেছি, কারণ হচ্ছে একক ভরে, এবং যেহেতু এটা কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, এই জন্য কঠিনী ভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। কেমন? সো এটা আই গেস খুব সহজে হচ্ছে বোঝা যাবে। এরপরে দেখো কি হচ্ছে, যে একটি কার্নো ইঞ্জিন 300°C 100°C মধ্যে কাজ করে, ইঞ্জিনটির দক্ষতা কত বের করো। সো ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা আমরা সবাই জানি যে 1 - T2 ডিভাইডেড বাই হতেছে T1, তাই না? তাহলে এটা কি হবে, যে 1 - T2 এর ভ্যালু কত, 100 প্লাস হচ্ছে তোমার 273 যোগ করে নাও, ঠিক আছে। আর এখানে কত হবে, এখানে হচ্ছে তোমার 300 প্লাস হচ্ছে 273, তাই না? তো এটা হচ্ছে আমরা সলভ করি, দেখি কত আসে। এটা হচ্ছে যে 1 - 100 প্লাস 273 মানে হচ্ছে 373 ডিভাইডেড বাই 273 আর 300 মানে হচ্ছে 573 রেখে, তাই না? তাহলে এটা আসে হচ্ছে ইনটু হচ্ছে তোমার, এটাকে তো অবশ্যই হচ্ছে কি বলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সরি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছি। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 34.9% কিছু একটা আসবে আর কি। তাহলে এটার অ্যান্সারটা হবে খ নম্বরটা, ঠিক আছে। এরপর আসো কি বলতেছে, যে একটি শীতল বস্তু তাপমাত্রা -33°C হলে তাপমাত্রার পরম স্কেলের মান কত। সো পরম স্কেল মানে হচ্ছে কেলভিন স্কেল আর কি, ঠিক আছে। পরম স্কেল মানে হচ্ছে কেলভিন স্কেল। সো আমরা দেখি কিভাবে করে, যে আমরা জানি যে C/5। আচ্ছা, পরম সেলসিয়াস স্কেলে নেওয়ার জন্য না, আমরা সবাই জানি যে এই C/5 F-32/9 মানে কি বলে ওই K-273 গুলো করার দরকার হয় না। কেলভিনে নেওয়ার জন্য জাস্ট সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই হয়ে যায় আর কি, ঠিক আছে। তো -33 আছে প্লাস হচ্ছে 273 করো, তাহলে কত হবে, এখানের মধ্যে হয়ে যাবে হচ্ছে 240 কেলভিন, ঠিক আছে। 240 কেলভিন, তাহলে ঘ নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে আর কি, ঠিক আছে। ওকে, ইজি ইজি। এরপরে আসি, দেখো কি বলতেছে, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ কোনটির উপর নির্ভর করে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা যদি কৃত কাজের ফর্মুলাটা লিখি, W সমান NR গামা -1 T1 - T2, ঠিক আছে। সেখানের মধ্যে খেয়াল করো যে এই পুরা পার্টটা কনস্ট্যান্ট, খালি এখানের মধ্যে কি আছে, টেম্পারেচার। সো তার মানে তাপমাত্রার পরিবর্তনের উপর এই জিনিসটা আসলে আলটিমেটলি নির্ভর করবে আর কি, ঠিক আছে। অন্য কোনো কিছুর উপরই নির্ভর করবে না। কেমন? এরপরে দেখো কি বলতেছে, যে তাপগতি বিজ্ঞানের কোন সূত্রটি শক্তির নিত্যতা সূত্রকে প্রতিষ্ঠিত করে। এটা হচ্ছে প্রথম সূত্র হবে। প্রথম সূত্র হচ্ছে আসলে নিত্যতা সূত্রকে প্রতিষ্ঠিত করে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে তোমার এই যে ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, তার মানে কি আমার হচ্ছে কি বলে, মানে হচ্ছে সমান থাকতেছে, ঠিক আছে। ওকে, তো এটা দেখে হচ্ছে আমরা বুঝতে পারতেছি আর কি। কেমন? সো এটা দেখে হচ্ছে খুব সহজে হচ্ছে বোঝা যায় আর কি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে কি বলে, মানে আমাদের হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স এর হচ্ছে তোমার ল গুলা। সো থার্মোডাইনামিক্স আমরা যে জিনিসটা দেখতেছি, যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, ঠিক আছে। এখান থেকে ছোট ছোট যে জিনিসপত্র গুলো আসা সম্ভব, সেগুলো হচ্ছে পরীক্ষাতে আসতেছে আর কি, ঠিক আছে। খুব আমারই কঠিন না, প্র্যাকটিস করলে এগুলা তোমরা সবগুলাই পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে দেখো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ বিজ্ঞান। আমরা তড়িৎ বিজ্ঞানটা একটু ভালো করে দেখি কি বলতেছে, যে বৈদ্যুতিক সঞ্চালন। এখানে আমাদের কি বলতেছে, যেখানে মধ্যে আমাদের বলতেছে যে বৈদ্যুতিক সঞ্চালন লাইন সিস্টেমে লস কমানোর প্রযুক্তি কোনটি। সো লস কমানোর প্রযুক্তি হচ্ছে উচ্চ বিভব, তাই না, যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। হাই ভোল্টেজে মানে যে জিনিসটা করা হয় কি, যে এখানে মনে করো আমার পাওয়ার প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। পাওয়ার এখানে মনে করো হচ্ছে প্রোডাকশন, আর এখানের মধ্যে হচ্ছে আমার আছে হচ্ছে ইউজার। তো এখানের মধ্যে যখন পাওয়ার নিয়ে আসা হয়, তখন এখানে এটাকে হাই ভোল্টেজে কনভার্ট করা হয়। হ্যাঁ, এটাকে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে কনভার্ট করা হয়। তারপরে এইখানে আবার পুনরায় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করা হয়। সো মাঝের যে ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনে পাওয়ার হচ্ছে আমার খুবই হাই ভোল্টেজে যায়। মানে ট্রান্সমিশন লাইন মানে হচ্ছে সঞ্চালন লাইন, ঠিক আছে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার উচ্চ বিভব আর কি, ঠিক আছে। এরপরে দেখো কি বলতেছে, যে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ 50 ওহম, মানে এটা আমার আর এর ভ্যালু বলা, ঠিক আছে। দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা হচ্ছে ভি ভ্যালু বলা, যে 200 ভোল্ট এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে। তো আমরা জানি, সবাই জানি যে ভি সমান হচ্ছে আই আর, তাই না। তাহলে আই সমান কি হবে, আই সমান হবে আমার ভি ডিভাইডেড বাই আর। তো ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে আমার 200 ভোল্ট, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 50। তাহলে কাটাকাটি করি, 0 0 কাটা 20 কে 5 দিয়ে কাটলে 4 হবে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি বলতেছে, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে কি বলে। এটা তো আমরা সবাই জানি যে এটাকে বলা হয় ডাইনামো বা জেনারেটর, তাই না। জেনারেটর হচ্ছে এই কাজটা করে।
এরপর আসো কি বলতেছে যে 2 ওহম অন্তররোধের ব্যাটারির প্রান্তদ্বয় 85 রোধের সাথে যুক্ত করে এত প্রবাহ চালনা করলে তড়িৎ চালক শক্তি কত। তো এটা আমরা দেখি যে এটা আমরা কিভাবে করে লিখতে পারি, যে আমরা জানি যে ই সমান হচ্ছে আর প্লাস আর ইন্টু আই আর কি, তাই না? তো তাহলে আমাদের কি হবে দেখো, সেটা হচ্ছে যে 2 অন্তরোধ, তাহলে আমার পিচি আর এর ভ্যালু হচ্ছে 2, আর ব্যাটারি প্রান্তদ্বয় হচ্ছে কত যুক্ত আছে, 85 হচ্ছে রোধের সাথে যুক্ত আছে, তাই না? আর কারেন্ট কতখানি দিছি আমি 0.3, তাহলে এটা কত হবে যে 85 এর সাথে হচ্ছে 2 যুক্ত করা, তাহলে কত হবে 87 ইন্টু 0.3, তাই না? তো এটা সহজে গুণ করা যায়, 87 কে 3 দিয়ে গুণ করবা, তারপরে হচ্ছে তোমার এক ঘর পরে হচ্ছে দশমিক দিয়ে দিবা আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এটা করলে যেটা হবে ওইটাই হয়ে যাবে হচ্ছে আমার অ্যান্সার আর কি, ঠিক আছে? তাহলে এটা দেখো কত হবে যে 87.3, এটা হবে তোমার হচ্ছে দাঁড়াও, অন্তরোধ ব্যাটারি প্রান্তদ্বয় 85 রোধের সাথে যুক্ত করে 0.3 তড়িৎ চালক শক্তি। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে একটা ভুল হয়েছে, এটা হয়তো 8.3 হবে, আমাকে চেক করতে দাও তো। 8 পয়েন্ট, দাঁড়াও, এটা হচ্ছে 8.5 প্লাস হচ্ছে 2, 10.5 ইন্টু 0.3, 3.15। আচ্ছা, না মেলে না। আচ্ছা, এখানে মেবি কোন একটা তাহলে টাইপিং মিস্টেক হয়েছে আর কি, ঠিক আছে? কারণ কত 87 ইন্টু 0.3 26.1 ভোল্ট আসে। আচ্ছা, এখানে আমি অ্যান্সার খুঁজে পাচ্ছি না, এটা ধরো তোমার হচ্ছে এটা করলে আসে 26.1। হ্যাঁ, এটা হয়তো কোন একটা জায়গায় টাইপিং মিস্টেক টিস্টেক কিছু একটা হয়েছে আর কি, ঠিক আছে? অপশন গুলোর মধ্যে হোক বা এখানের মধ্যে হোক, কোন একটা জায়গায় মিস্টেক হয়েছে, সো এটা একটু দেখতে হবে আমাদের, কেমন? আচ্ছা, এরপর আসি, দেখো কি বলতেছে, ওই একই রকমেরই হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে জিজ্ঞেস করতেছে যে কত তড়িৎ প্রবাহ হবে। হ্যাঁ, কি বলছে যে একটি কোষের তড়িৎ চালক শক্তি, মানে এটা হচ্ছে আমার ই এর ভ্যালু বলা, এবং অভ্যন্তরীণ রোধ আর এর ভ্যালু বলা। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রান্তদে যদি আমি এরকম আর যুক্ত করি তাহলে কত তড়িৎ প্রবাহ হবে। সো এটা তো আমাদের ওই আগের ফর্মুলাই, আই সমান কি ই ডিভাইডেড বাই হচ্ছে আমার আর প্লাস পিচি আর, তাই না? তাহলে ই এর ভ্যালু কত বলা, ই এর ভ্যালু হচ্ছে 1.5, বড় হাতের আর এর ভ্যালু কত আমাদের 10 প্লাস হচ্ছে তোমার 2, তাই না? তাহলে হচ্ছে তোমার কত করতে হবে, এটা 1.5 ডিভাইডেড বাই হইতেছে 12 আর কি, তাই না? তো এখান থেকে একটা জিনিস বোঝা যায়, দেখো এখন তুমি বলতে পারো যে এটার হচ্ছে অ্যান্সার আসলে কত হবে, এটা কিভাবে করে হচ্ছে বের করা সম্ভব। তো আমরা যদি এই ছোট্ট ভাগটা হচ্ছে করে ফেলি, যে 1.5 ডিভাইডেড বাই হইতেছে 12, তাহলে এটা আসবে, দেখবে যে 0 পয়েন্ট হচ্ছে তোমার কত আসে 1.5 ডিভাইডেড বাই 12, লেট মি চেক। 1.5 অভ্যন্তরীণ রোধ 2, 10, কত তড়িৎ প্রবাহ চলবে, তাই না? এটা আসলে 0.125, এটা মনে হয় ভুলে হচ্ছে 1 লিখে ফেলছে, এটা হবে 0.125, এটা হবে এ নাম্বারটা আর কি, ঠিক আছে? ওকে, সো এটা এ নাম্বারটা এরকম করে করতে হবে, আগে তোমরা এটা পারবা। এরপরে দেখো কি বলতেছে যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এত ব্যবধান অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য এত, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত। সো আমরা যে জিনিসটা জানি যে ভি সমান হচ্ছে ই ডি আর কি, ঠিক আছে? তাহলে প্রাবল্য চাইছে, ই সমান কি হবে ভি ডিভাইডেড বাই হচ্ছে ডি। সো ভি এর ভ্যালু কত, দেখো যে ভি এর ভ্যালু বলা হচ্ছে 150 ভোল্ট, 150 ভোল্ট, আর ডি এর ভ্যালু কত বলা 25 সেন্টিমিটার। সো সেন্টিমিটারে মিটার নিলে 0.25, রাইট? সো এটাকে 0.25 নাও। সো 0.25 দিয়ে ভাগ করা মানে 4 দিয়ে গুণ করা, ঠিক আছে? সো 150 ইন্টু 4, তাহলে 150 4 বার গুণ করলে কত হবে বলতো? তাহলে এখানে হচ্ছে 300, 600 হয়ে যাবে, তাই না? 600 ভোল্ট মিটার, এটা হবে অ্যান্সার। সো এটা আর এটা তো সেম অপশন দেখায়, সো এটার মধ্যে কোনো একটা ঘাপলা আছে, একটু চেক করে নিও, অপশনে হয়তো সেম দেখাচ্ছে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এককটা কি হবে দাঁড়াও আমি বলি, এটা তো হয়ে যাবে হচ্ছে ভোল্ট পার মিটার, মানে মিটার ইনভার্স হবে, এটার উপর হয়তো ইনভার্স ছিল আর কি, ঠিক আছে? ওকে, সো খেয়াল করো, এটা একটু দেখে নিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে দেখো কি হয়েছে যে আপেক্ষিক রোধের একক কোনটি। আচ্ছা, চলো চেক করি তোমাদের সাথে। আর সমান হচ্ছে কি বলতো, রো এল ডিভাইডেড বাই এ, না? তাহলে রো সমান কি হবে, রো সমান হবে হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল, তাই না? সো আর এর একক কি ওহম, এর একক কি, এর একক হচ্ছে মিটার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে মিটার, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ওম মিটার আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলতেছে যে কোন পদার্থ সবচেয়ে বেশি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এটার অ্যান্সার কি হবে। এটা যদি বলো যে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোনটা, তাহলে এটার একদম স্ট্রেট কাট অ্যান্সার ভাই, এটা হবে হচ্ছে রূপা আর কি, ঠিক আছে? কারণ রূপা বা হচ্ছে তোমার সিলভার, হ্যাঁ, সিলভারের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে আমার কি বলে বলতো, যে রূপা বা সিলভারের মধ্যে দিয়ে আমার সবচেয়ে বেশি হচ্ছে বিদ্যুৎ ফ্লো হয় আর কি, তাই না? তারপরে কি বলতেছে, দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে আধান দ্বয়ের মধ্যে হচ্ছে ক্রিয়াশীল বল কি হয়। আচ্ছা, আমরা সবাই জানি যে এফ সমান হইতেছে সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, তাই না? সো যদি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কি হবে, এটা হচ্ছে তোমার 4 গুণ হ্রাস পাবে, তাই না? কারণ কি এফ সমানুপাতিক হচ্ছে 1 বাই আর স্কোয়ার। সো আমি যদি হচ্ছে দূরত্ব বা হচ্ছে আমার আর এর মান যদি হাফ করে দেই,
আচ্ছা দাঁড়াও, দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে এখানের মধ্যে এফ এর পরিমাণ কি হবে? এফ এর পরিমাণ তো পোল্টিক হবে, মানে কি হবে, মানে 4 গুণ বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে, এটা কিভাবে করে করা যায়, যে এফ টু ডিভাইডেড বাই হচ্ছে এফ ওয়ান সমান হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে আর টু বাই আর ওয়ান এর উপর হচ্ছে স্কোয়ার। সো তুমি যদি হচ্ছে কি বলে দূরত্ব যদি হচ্ছে অর্ধেক করো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 2 এর উপর স্কোয়ার হয়ে যাবে বা 4 হয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে 4 গুণ বৃদ্ধি পাবে বেসিক্যালি জিনিসটা, হ্যাঁ, মানে 4 গুণ হ্রাস পাবে না, বরং হচ্ছে তোমার দূরত্ব কমায় নিয়ে আসছো, তো দূরত্ব কমাইলে ফোর্সের পরিমাণ বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে, ওকে। আর যদি দূরত্ব আমি বাড়ায় দিতাম, মানে দ্বিগুণ করে দিতাম, তাহলে হচ্ছে তোমার 4 গুণ হ্রাস পাইতো আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো কি বলতেছে, যে একটি দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান হচ্ছে 50 অ্যাম্পিয়ার হলে উহার তোমার হচ্ছে গড় বর্গমূল বর্গমান কত, মানে হচ্ছে আইআরএমএস কত। সো আইআরএমএস এর ফর্মুলা হচ্ছে আই নট ডিভাইডেড বাই হচ্ছে √2 বা 0.707 এই আই নট। তো এখানের মধ্যে দেখো যে 0.707 হচ্ছে রাখলাম। আই নট এর ভ্যালু কত? আই নট এর ভ্যালু হচ্ছে 50 আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা এই কাজটা করে ফেলতে পারি, সমস্যা নাই, যে 0.707 ইন্টু হচ্ছে 50 করে ফেললে এটা আসে হচ্ছে তোমার কত আসে, এটা আসে হচ্ছে তোমার 3.535 আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এটা আসে হচ্ছে আমাদের 3.535 আর কি, রাইট। বাট এখানের মধ্যে দেখতেছি না আসলে, এটা একটু চেক করতে দাও, যে সি সমান 50 অ্যাম্পিয়ার হলে উহার গড় বর্গের বর্গমূল মান কত আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এটা কত করতে হবে, এটা হচ্ছে তোমার 50 ডিভাইডেড বাই হচ্ছে √2, এটা তো ঠিক আছে, কিন্তু এখানের সাথে আমাদের আসলে অপশন হচ্ছে মিলতেছে না। দাঁড়াও আমি একটু চেক করতে দাও। আচ্ছা 50 যদি করি, আচ্ছা, সো এটা যদি হচ্ছে আমরা তাহলে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে এটা দেখবা এটা কত আসে। দাঁড়াও আমাকে একটু 50 ডিভাইডেড বাই চেক করতে দাও। সেটা হচ্ছে যে 50 ডিভাইডেড বাই হতেছে √2, এটা করলে 35.35 আসে। হ্যাঁ, তো এটা তোমার হচ্ছে এটা আসলে কত আসে, এটা আসে হচ্ছে তোমার 35.35 আর কি। ঠিক আছে, 35.35 আসে, তো 35.35 অ্যাম্পিয়ার হবে হচ্ছে এটার অ্যান্সার আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলছে, যে একটি দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান 50। তো এটা তো ভাই এই যে এটা 35.35 এটাই বের করতেছিলাম, তাহলে মনে হয় আগেরটায় কোনো একটা মান গড়বড় হয়েছে আর কি। ঠিক আছে, এরকম কোনো কিছু একটা হবে। তো এরপরে দেখো, এরপরে কি হয়েছে, যে আচ্ছা, যে একটি কোষের তড়িৎচালক বল, মানে এটা হচ্ছে ই এর মান, ঠিক আছে, যখন এত বিদ্যুৎ মানে হচ্ছে তোমার আই বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন বিভব পার্থক্য তোমার হচ্ছে তোমার 1.8 ভোল্ট হয়। হ্যাঁ, তাহলে কোষটির হচ্ছে অভ্যন্তরীণ রোধ কত? তো এটা আমরা কিভাবে বের করতে পারি, যে আমরা জানি যে হচ্ছে ই সমান হচ্ছে ভি প্লাস হচ্ছে আই আর, তাই না? তো আমাদের পিচি আর বের করতে হবে, তাহলে আর সমান কি হবে, যে ই মাইনাস ভি ডিভাইডেড বাই হইতেছে আই। হ্যাঁ, তো ই এর ভ্যালু কত বলা, 2 ভোল্ট, ভি এর ভ্যালু কত বলা, 1.8 ভোল্ট, আর এখানে আই এর ভ্যালু কত বলা বলো তো, 5 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে 5 অ্যাম্পিয়ার বসাইলাম, তাহলে এই সবগুলা বসাইলে অ্যান্সার কত হয় দেখো, এটার অ্যান্সার হয় হচ্ছে 2 মাইনাস 1.8 ডিভাইডেড বাই হইতেছে এখানের মধ্যে 5 বসাইতে হবে, তাহলে এটা চলে আসবে হচ্ছে 0.04 ওহম আর কি। ঠিক আছে, খ নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কত আসে, 0.04 ওহম আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এখানের মধ্যে তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে হচ্ছে তড়িৎ ছিল, এখান থেকে যে আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ রিলেটেড যে কনসেপ্ট গুলো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখতেছি যেটা থেকে অনেক 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 বেশি প্রশ্ন আসতেছে আর কি। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে আর কি, কেমন? আচ্ছা, ওকে। তাইলে আমরা এবার এক কাজ করি, আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আছে চৌম্বক বিদ্যা, এই চ্যাপ্টারটা দিয়ে তাহলে হচ্ছে আবার শুরু করি আর কি, কেমন? আচ্ছা, সো দেখো যে এখানের মধ্যে প্রথম প্রশ্ন আমাদের কি বলতেছে, যে বিভব পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে। সো বিভব পার্থক্য কার মাধ্যমে পরিবর্তন করা হয়, এটা হচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে, তাই না? এটা হচ্ছে আমরা অলরেডি জানি আর কি, যে ট্রান্সফরমার দিয়ে হচ্ছে বিভব পার্থক্য পরিবর্তন করে। তারপরে দেখো সেটা হচ্ছে যে 1 টেসলা এর সমান কত, 1 টেসলা সমান হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কয়ার আর কি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে তাইলে গ নাম্বারটা। হ্যাঁ, সো এটা দেখো যে এটা খুবই ইজি, মানে হচ্ছে বেসিক্যালি কি, যে এটা হচ্ছে 1 টেসলা সমান হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কয়ার আর কি। ঠিক আছে, ওকে। সো জিনিসটাকে হচ্ছে এভাবে করে জাস্ট হচ্ছে এককটা দিয়ে হচ্ছে এটাকে প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে আর কিছুই না আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো, তারপরে কি হয়েছে, যে চুম্বক ভ্রামকের একক কোনটা? আচ্ছা, চুম্বক ভ্রামকের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তার মানে দেখো যে একক নিয়ে প্রশ্ন কিন্তু অনেক বেশি আসতেছে, সো একক অনেক বেশি ইম্পর্টেন্ট, এককটা হচ্ছে খেয়াল রাখবা তোমরা। তারপরে কি বলতেছে দেখো, যে পৃথিবীর 2 মেরুতে বিনতি কোণের মান কত? আচ্ছা, সো এটার অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। এটা কেন, এটা হচ্ছে বুঝাই। সো বিনতি কোণ মানে হচ্ছে যে যদি তুমি মনে করো পৃথিবীর উপরে এরকম করে একটা চুম্বককে, মানে এরকম ধরো তোমার নর্থ পোল সাউথ পোল আছে, এরকম একটা চুম্বককে বসায় দাও, এটা হবে কি, যে এটা হচ্ছে আসলে সোজা হয়ে থাকবে
থাকে না, মানে ভূমির সমান্তরালে থাকে না, বরং উল্টা এটা কিছুর পরিমাণ এরকম অথবা এরকম করে হেলে যায় আর কি, ঠিক আছে। তো তুমি যদি আসলে পৃথিবীর মেরুতে নিয়ে যাও তখন হবে কি যে ওইটা একদম এরকম করে হেলে যাবে, একদম এরকম করে একদম 90 ডিগ্রি করে হেলে থাকবে। হ্যাঁ, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে ওইখানে হচ্ছে আসলে বেসিক্যালি তোমার হচ্ছে চুম্বকের ওই পোলগুলা আছে আর কি, ঠিক আছে। ওকে, মানে এটা হচ্ছে চুম্বকের মানে ম্যাগনেটিক মেরু আর কি বুঝাচ্ছে আর কি, ঠিক আছে। দুই মেরু বলতে ম্যাগনেটিক মেরু বুঝাচ্ছে। তো ওইখানে হচ্ছে বেসিক্যালি 90 ডিগ্রি হবে আর কি, কেমন? আচ্ছা, তো এখানে দেখো তার মানে আমরা দেখতেছি যে চুম্বক থেকে আসলে আমাদের আহামরি কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। চুম্বক থেকে আসলে আরো অনেক কঠিন কঠিন জিনিসপত্র আছে এটার মধ্যে পড়ার মতো আর কি, ঠিক আছে। ওকে, সো কিন্তু দেখা গেছে কি যে এটার মধ্যে থেকে এরকম কঠিন কোনো প্রশ্ন আসে না, তার তুলনায় হচ্ছে এখানের মধ্যে জাস্ট এরকম ছোট ছোট একক বা কনভার্সন এগুলো নিয়েই কোশ্চিন আসে আর কি, ঠিক আছে। সো এগুলো একটু দেখো তাহলে তোমরা পারবা আর কি। আচ্ছা, তারপরে কি হয়েছে, তারপরে আমরা আলোকবিদ্যা এই পাঠটা হচ্ছে একটু দেখি। এখানে কি বলতেছে দেখো, যে বিবর্ধন কাজ কোন ধরনের হচ্ছে বিম্ব গঠন করে। তো প্রথমে হচ্ছে বিবর্ধন কাজ মানে হচ্ছে জিনিসটাকে হচ্ছে কি বলে, মানে হচ্ছে অ্যাম্পলিফাই করে আর কি, তাই না। সো অ্যাম্পলিফাই করলে কি হবে, যে প্রথমে কথা হচ্ছে যে বলাই আছে হচ্ছে বিবর্ধন কাজ, তার মানে এটা কি করবে, যে এটা হচ্ছে বিবর্ধিত বিম্ব গঠন করবে আর কি, ঠিক আছে। ওকে, সো দেখো সেটা হচ্ছে যে বিবর্ধিত বিবর্ধিত দুইটাই হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে উল্টা না সোজা হবে আর কি, তাই না। যে আমার যতদূর মনে পড়ে যে এটা হচ্ছে আসলে পজিশনের উপর ডিপেন্ড করে। সো এই প্রশ্নটা আমি আসলে ক্লিয়ার হতে পারতেছি না যে এটা আসলে কোন পজিশনে হচ্ছে রাখছে আর কি, ঠিক আছে। সো নরমালি বিবর্ধন কাজ মানে ধরো তোমার যদি হচ্ছে ম্যাগনিফাইং অ্যাম্পলিফাইং গ্লাস হয় তাহলে তো এটা সোজাই হচ্ছে গঠন করে, তাই না। তাহলে সোজা বিবর্ধিত আমি অ্যান্সার বললাম। বাট তোমরা তারপরে এই জিনিসটা একটু ক্রস চেক করে নিও আর কি, ঠিক আছে। ওকে, এই জিনিসটা হচ্ছে একটু ক্রস চেক করো, তাহলে আই গেস তোমাদের হচ্ছে আর একটু ভালো ইয়ে পাবা আর কি, ইনটিউশন পাবা। হ্যাঁ, তারপরে দেখো সেটা হচ্ছে যে সমুদ্রের পানিকে নীল দেখায় কেন। তাহলে চলো আমরা দেখি কি বলতেছে, যে আপতিত সূর্য রশ্মির প্রতিসরণ, আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণ, আপতিত সূর্য রশ্মির শোষণ, আপতিত সূর্য রশ্মির প্রতিফলন, তাই না। তো সমুদ্রের পানিকে হচ্ছে নীল দেখায়, তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে তোমার আপতিত সূর্য রশ্মিকে যে জিনিসটা করে সেটা হইতেছে যে এটা হচ্ছে বিক্ষেপণ হবে আর কি, ঠিক আছে। যে এটা হচ্ছে তোমার আপতিত সূর্য রশ্মি হচ্ছে স্ক্যাটার্ড হয়ে যায়, ঠিক আছে, যার কারণে হচ্ছে ওইখানে সমুদ্রের পানির রং হচ্ছে নীল দেখায় আর কি, ঠিক আছে। আবার এটার আরেকটা রিজন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার আকাশকে হচ্ছে রিফ্লেক্ট করে আর কি, ঠিক আছে। ওকে, যে এটা হচ্ছে তোমার একদম ডিরেক্ট আমাদের যে হচ্ছে আকাশটা থাকে সেই আকাশটাকে সে হচ্ছে রিফ্লেক্ট করে আর কি, ঠিক আছে। ওকে, দাঁড়াও তারপরে হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে একটু ভেরিফাই করে দিচ্ছি, যেটা হচ্ছে দেখি যে ভেরিফিকেশন হচ্ছে ইয়েটা আমার কাছে আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, সো এটার অ্যান্সার তাইলে হচ্ছে তোমার এটাই হবে আর কি। হ্যাঁ, যে আপাতত সূর্য রশ্মির হচ্ছে প্রতিফলন রাইট অ্যান্সার আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সেটা হচ্ছে যে মানব চোখের লেন্স হচ্ছে কি ধরনের। আচ্ছা, মানব মানব চোখে হচ্ছে তোমার আহ উভত্তল হচ্ছে লেন্স থাকে আর কি, ঠিক আছে। মানব চোখে হচ্ছে তোমার উভত্তল লেন্স থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি সেটা হচ্ছে যে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি। আচ্ছা দেখো সেটা হচ্ছে যে রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, রঙের বিচ্যুতি এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের উপর আর কি, ঠিক আছে। ওকে, যে যার ল্যামডা হচ্ছে তোমার যত হচ্ছে তোমার কি বলে, যত হচ্ছে তোমার মানে ল্যামডার সাথে বিচ্যুতি হচ্ছে তোমার সম্পর্ক কেমন, মানে ল্যামডার সাথে বিচ্যুতি সম্পর্ক হচ্ছে তোমার সমানুপাতিক। হ্যাঁ, যে হচ্ছে তোমার যদি ল্যামডা এর মান, আমি এটাকে এভাবে করে লিখি তাহলে হচ্ছে জিনিসটা বেটার হয় আর কি, ঠিক আছে। যে ল্যামডা এর মান যদি হচ্ছে তোমার বেশি হয়, ঠিক আছে, যে ল্যামডা এর মান যদি হচ্ছে তোমার বেশি হয় তাহলে কি হবে, যে হচ্ছে তোমার বিচ্যুতি, ঠিক আছে, বিচ্যুতি হচ্ছে কি হবে, বিচ্যুতি হচ্ছে কম হবে। আর ল্যামডা এর মান যদি ছোট হয় তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে বিচ্যুতি হচ্ছে তোমার কি হবে, বিচ্যুতি হচ্ছে তোমার বড় হবে আর কি, ঠিক আছে। তাহলে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, বিচ্যুতি সবচেয়ে বেশি যদি হতে হয় তাহলে ল্যামডা এর মান ছোট হতে হবে, তাই না। তাহলে এখানে হচ্ছে বেগুনি এখানের মধ্যে সবচেয়ে ছোট, কারণ কি যে বে নিয়া সহ কলা, তাহলে বেগুনি দিয়ে শুরু হয়, তাহলে বেগুনি সবচেয়ে ছোট, সেই জন্য এটা অ্যান্সার হবে হচ্ছে বেগুনি। হ্যাঁ, তারপরে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি। তো শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে শব্দের প্রতিফলন, শব্দের যেহেতু প্রতিফলন হয় সেই জন্য হচ্ছে আসলে বেসিক্যালি শব্দের হচ্ছে আমার কি বলে বলতো প্রতিধ্বনি সৃষ্টি হয় আর কি, ঠিক আছে। তারপরে দেখো লেন্সের ক্ষমতার একক কোনটি। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। হ্যাঁ, ডায়াস্টার না ডায়াপ্টার, পয়টয় যুক্ত আকার, ঠিক আছে। আমি কিভাবে ঠিক করি এটা, এটা হচ্ছে তোমার পয়ে টয়ে যুক্ত আকার, হ্যাঁ, ডায়াপ্টার। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো কি হয়েছে, যে নব দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। আচ্ছা, নব দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে আবিষ্কার করেন হচ্ছে গ্যালিলিও। হ্যাঁ, তো দেখো তার মানে কোন মেশিন কে আবিষ্কার করছে বা কোন যন্ত্রকে আবিষ্কার করছে এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাহলে গ্যালিলিও, এটা তোমরা হচ্ছে একটু ক্রস চেক করে নিও বই থেকে। তারপরে সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়। সার্চ লাইটে
অবতল দর্পণ ইউজ করে। হ্যাঁ, অবতল দর্পণ কেন ইউজ করে? কারণ এটা মনে করে একটা অবতল দর্পণ। অবতল দর্পণ ইউজ করলে কি হয় যে এখানে মধ্যে থেকে যেরকম করে সবগুলো আলোক রশ্মি একটা বিন্দুতে পয়েন্ট হয়, ফলে কি হবে, তুমি যেখানে ফোকাস করবা সেখানে তুমি অনেক সুন্দর ভালোভাবে দেখতে পারবা না। তো এই জন্য অবতল দর্পণ হচ্ছে তোমার সার্চ লাইটে ইউজ করা হয়। হ্যাঁ, যাতে একটা বিন্দুতে হচ্ছে আমার কেন্দ্রীভূত করে আমি একটা ভালো লাইট দেখতে পাই আর কি। ঠিক আছে, ওকে। তারপর দেখো কি বলতেছে যে একটা মিনিট, আমাকে একটা জিনিস চেক করতে দাও। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, যে একই লেন্সের ক্ষমতা হচ্ছে বা একটি লেন্সের ক্ষমতা হচ্ছে 2 ডায়োপ্টার, এর ফোকাস দূরত্ব কত? তো আমরা সবাই জানি যে ফোকাস দূরত্ব f সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে p আর কি। হ্যাঁ, তো এখানে কি হবে যে 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হয়ে যাবে 0.5 হচ্ছে মিটার আর কি। ঠিক আছে, বা এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা। তারপরে দেখো কি বলতেছে যে বায়ুতে একটি কাচের লেন্সের ফোকাস দূরত্ব মানে হচ্ছে এফ এর ভ্যালু বলা আছে। এফ এর ভ্যালু হচ্ছে তোমার 20 সেন্টিমিটার হলে পানিতে ফোকাস দূরত্ব কত? কাচের প্রতিসরণাঙ্ক এরকম এরকম। হ্যাঁ, সো এই অঙ্ক যদি তুমি অরিজিনালি করতে চাও তাহলে তোমাকে এই সূত্রটা দিয়ে করতে হবে। 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এটাকে হচ্ছে তোমার ওই যে লেন্স মেকারের ইকুয়েশন বলে আর কি। ঠিক আছে, লেন্স মেকার ইকুয়েশন মানে যে ইকুয়েশনের উপর ভিত্তি করে আসলে লেন্স গুলাকে আমরা মেক করতে পারি। এখন বিষয় হচ্ছে যে এটা দিয়ে আসলে অঙ্কটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটার একটা শর্টকাট নিয়ম আছে। এটার শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম যে বায়ুতে তোমার হচ্ছে তোমার লেন্সের যে হচ্ছে ফোকাস দূরত্ব, হ্যাঁ, বায়ুতে হচ্ছে একটা কাঁচের লেন্সের ফোকাস দূরত্ব ইকুয়াল টু 4 গুণ হচ্ছে তোমার যে জিনিসটা হয় সেটা হইতেছে যে পানিতে ফোকাস দূরত্ব। ঠিক আছে, আচ্ছা সরি আমি উল্টা লিখছি, আমি জিনিসটাকে ঠিক করে লিখি, দাঁড়াও। সেটা হচ্ছে যে পানিতে এফ হচ্ছে তোমার পানিতে ইকুয়াল টু 4 ইন্টু এফ হচ্ছে তোমার কি বলতো বায়ুতে, তাই না? সেখানে আমাদের হচ্ছে পানিতে ফোকাল লেন্থ হচ্ছে বের করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে যে এখানে হচ্ছে আমরা 4 মাল্টিপ্লাই করলাম ইন্টু আমাদের বায়ুতে, তাই না? তাহলে বায়ুতে হচ্ছে আমাদের কত? এখানে হচ্ছে তোমার 20 সেন্টিমিটার, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 80 সেন্টিমিটার আর কি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ নাম্বারটা। কেমন? এরপরে দেখো সেটা হচ্ছে -50 ডায়োপ্টার ক্ষমতা বিশিষ্ট একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? সেটা আমাদের আগের প্রশ্নের হচ্ছে সিমিলার একটা কপি। আমরা এটা করতে পারি যে 1 ডিভাইডেড বাই হচ্ছে ডি, বা এটা আমার হয়ে গেল 1 ডিভাইডেড বাই হচ্ছে 50, তাই না? তাহলে 1 ডিভাইডেড বাই 50 করলে এটা কত হয়ে যাবে? এবং সামনে অবশ্যই মাইনাস চিহ্ন হবে, কারণ দেখো এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ঘ নাম্বারটা, বা হচ্ছে -0.2 মিটার আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো কি হয়েছে যে কোন তরঙ্গের ওপর অবস্থিত সমদর্শন সম্পন্ন কণাগুলোর গতিপথকে কি বলা হয়? তো এটা আমরা সবাই খুবই ভালোভাবে জানি হাইগেনের তরঙ্গ তত্ত্ব থেকে, তাই না? যে মনে করো যে হচ্ছে সমদর্শন সম্পন্ন, মনে করো এটা হচ্ছে আমার একটা লাইট সোর্স, এখান থেকে লাইট গুলা বের হচ্ছে। তো এই যে সমদর্শন সম্পন্ন কণা মিলে আমরা যে হচ্ছে তলগুলা পাই, এটাকে বলা হয় হচ্ছে আমার তরঙ্গমুখ আর কি, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে একটি সমতল লেন্সের বাঁকা পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এরকম। ঠিক আছে, সমতলোত্তল। তো আমরা প্রথমে এই জিনিসটা দেখি, সমতলোত্তল লেন্স মানে জিনিসটা দেখতে হয় হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, সমতলোত্তল লেন্স সমতলোত্তল, হ্যাঁ, লেন্সের বাঁকা পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের মান হচ্ছে তোমার এত। তাহলে বলতেছে যে হচ্ছে উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 মিটার হলে তোমার হচ্ছে লেন্সটি হচ্ছে ফোকাস দূরত্ব কত, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করে করতে পারি? 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস হচ্ছে 1/r2, তাই না? তাহলে আমরা ইকুয়েশনে ভ্যালু গুলা বসাই। এখানে 1.5 আছে, 1.5 মাইনাস 1 ইন্টু 1/r1। r1 এর ভ্যালু কত? যে এখানে হবে যেহেতু 10 সেন্টিমিটার আছে তাহলে 10 হবে। ঠিক আছে, এখানে দেখো যে এখন এখান দিয়ে যখন আলো আসবে তখন এটা কি এই পৃষ্ঠ হিট করবে না, সো নিচু পৃষ্ঠ, সো নিচু পৃষ্ঠে নেগেটিভ, সো নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে। 1/10, তাই না? ইকুয়াল টু এখানে কত হবে? এখানে হাফ হবে ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 10। তো 2 কাটা চলে গেল, তাহলে এফ এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 10 সেন্টিমিটার। কেমন? সো তার মানে আলটিমেটলি এটার অ্যান্সার হবে হচ্ছে 10 সেন্টিমিটার আর কি। ঠিক আছে, ওকে। সো আই হোপ গাইস তোমরা এটা বুঝতে পারছো। সো দেখো যে লেন্স মেকারের সমীকরণ কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এই সমীকরণ দিয়ে বইতে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলা খুব ভালো করে ফেলবো আর কি। ঠিক আছে, যে লেন্স মেকারের সমীকরণ থেকে দেখো তোমাদের কিন্তু বেশ ভালো পরিমাণে অঙ্ক আসতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলতেছে যে বায়ু ও হীরার সংকট কোণ হচ্ছে 20 ডিগ্রি, তাহলে হীরকের প্রতিসরাঙ্ক কত? সো সংকট কোণ দেওয়া থাকলে প্রতিসরাঙ্ক বের করার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 বাই সাইন হচ্ছে থিটা
ঠিক আছে 1/sin θ। সো তাহলে কি হবে যে 1/, হতেছে তোমার sin 25 ডিগ্রি। হ্যাঁ, এখন sin 25 ডিগ্রি এর ভ্যালু তো মুখস্থ রাখা হচ্ছে অনেক কঠিন। সো এটা যদি হচ্ছে আমরা এটা একটু করে ফেলি, দেখো ওই একই সাল কিন্তু, হ্যাঁ, বিএসসি 15-16 সাল আমি তোমাদের বলছিলাম সবাইকে, সেটা হচ্ছে 15 সালে যে অঙ্কগুলো আসছে এটা বেশ ভালো পরিমাণে একটু কঠিন টাইপের অঙ্কগুলো আসছে। হ্যাঁ, যেটা করার জন্য হচ্ছে আসলে মানে ক্যালকুলেটরের হেল্প লাগে আর কি। ঠিক আছে, ওকে, যেগুলো দেখা গেছে যে তুমি যদি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে চাও, ঠিক আছে, তাহলে দেখা গেছে যে হচ্ছে বেশ ভালো প্যারা পোহাইতে হবে তোমাকে আর কি। ঠিক আছে, ওকে। সো তাহলে দেখা গেছে যে এটা যদি হচ্ছে আমরা হিসাব করি যে sin 25 ডিগ্রি, এটার ভ্যালু আসে হচ্ছে তোমার 2.37 ডিগ্রি আর কি। কেমন? আচ্ছা, এরপরে আসো কি বলতেছে, সেটা হচ্ছে যে অবতল দর্পণের অতি নিকটে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্বের আকার দেখা যাবে। আচ্ছা, তুমি যদি একটা অবতল দর্পণের খুব কাছে হচ্ছে বস্তু রাখো, তাহলে এটা অবশ্যই হচ্ছে তোমার বিবর্ধিত দেখাবে আর কি। ঠিক আছে, এটা একটা অবাস্তব বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, মানে এটা, এবং এটা শর্ত কি, এটা হচ্ছে মানে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার কিন্তু এই যে মানে ফোকাস দূরত্ব অপেক্ষায় ছোট হইতে হবে, মানে লেন্সের যে ফোকাস দূরত্ব তার থেকেও ছোট করলে এটা হচ্ছে তোমার বস্তুর চেয়ে বড় বিম্ব পাওয়া যায়। তাহলে দেখো যে দর্পণে কি ধরনের বিম্ব পাওয়া যায় সেটা কিন্তু তোমাদের সিলেবাস মানে বেশ ভালোভাবে আসতেছে। সো এগুলো একটু বই থেকে ভালো করে পড়ে পড়ে ফেলবা। ঠিক আছে, তারপরে মরীচিকা সৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি যে মরীচিকা সৃষ্টি হয় হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আর কি। ঠিক আছে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মরীচিকার সৃষ্টি হয়। হ্যাঁ, তারপরে দর্শন অনুভূতির স্থায়িত্বকাল। তো আমাদের শরীরে যে কোনো কিছু দর্শন বলো বা শ্রবণ বলো, যে কোনো সেন্সেশনের এখানে স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে 0.1 সেকেন্ড সময়ের কম ব্যবধানে আমি যদি কোনো কিছু নতুন জিনিস দেখি, সেটাকে আমার চোখ ডিটেক্ট করতে পারবে না। ঠিক আছে, ওকে, মানে আমার চোখের সামনে যদি মনে করো এরকম কোন একটা জিনিস 0.1 সেকেন্ডের অপেক্ষায় হচ্ছে তোমার কম সময়ের মধ্যে যদি এরকম ওঠানামা করে, তাহলে এটা যে কোনো একটা পার্থক্য তৈরি করতেছে, এটা আমার চোখ হচ্ছে আসলে বুঝতে পারবে না আর কি। ঠিক আছে, ওকে, এবং এটা শোনার ক্ষেত্রেও প্রযোজ্য, সাউন্ড ওয়েভের ক্ষেত্রেও প্রযোজ্য আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রতিসরণ হলে নিচের কোন সূত্রটি হবে? তাহলে এটা মিউ হচ্ছে তোমার সাইন আই ডিভাইডেড বাই সাইন আর কি, এটা এ নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার আর কি। ঠিক আছে, ওকে, তাহলে মিউ এর ফর্মুলা কি হবে? এটা হবে প্রতিসরাঙ্ক হলো মিউ হচ্ছে তোমার সাইন আই বাই সাইন আর, মানে আপাতন কোণের সাইন অনুপাত ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন অনুপাত আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে আমাদের আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ও ইলেকট্রনিক্স। তো তাহলে দেখো সেটা হচ্ছে যে এইখানের মধ্যে যে জিনিসটা ছিল আলো দিয়ে, আমরা আলো থেকে সবচেয়ে বেশি জিনিস দেখছি যেটা, সেটা হচ্ছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরাঙ্ক, এগুলো নিয়ে প্রশ্ন আসছে। আবার দর্পণে কি ধরনের বিম্ব হচ্ছে দেখা যায় সেটা আসছে। আবার লেন্স থেকে হচ্ছে তোমার শুধুমাত্র লেন্সের ফোকাস দূরত্ব এবং যে লেন্স মেকারের সমীকরণ, সেই সূত্রটা থেকে হচ্ছে প্রশ্ন আসছে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ও ইলেকট্রনিক্স আমরা দেখি কি কি আছে। প্রথমে দেখো যে তড়িৎ চৌম্বকীয় বল কোন ধরনের কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়? সেটা হচ্ছে ফোটন। এটা তোমাদের শুরুতেও বলছি যে তোমাদের হচ্ছে যে একদম শুরুতে ক্লাসের শুরুতে বলছি যে যে ধরনের হচ্ছে ইয়েগুলো আছে, বক্সটা আছে, খুব সুন্দর করে পড়ে ফেলবো আর কি। ঠিক আছে, তারপরে দেখো যে বিদ্যুৎ পরিবাহী পদার্থ হলো, তো এটা আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের তামা বিদ্যুৎ পরিবাহী করে, তাই না? রাবার, কাঁচ, এগুলো হইতেছে অপরিবাহী, তাই না? অপরিবাহী। আর এটা কি বলতো, এটা হইতেছে আমাদের অর্ধ পরিবাহী আর কি, তাই না? আচ্ছা, এরপরে দেখো সেটা হইতেছে যে একটি শূন্য ভরের কণিকার দ্রুতি হবে। তো শূন্য ভরের কণিকা কেমন হবে বলতো? যে একটা কণার মানে শূন্য যদি হয়, তাহলে এটার দ্রুতি হবে কি বলতো? সি। তার কারণ কি? এটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে ফোটন, তাই না? তার কারণ কি বলতো? সেটা হইতেছে যে ফোটনের হচ্ছে কি বলতো, ফোটনের হচ্ছে আমাদের, আমরা জানি যে ফোটনের হচ্ছে তোমার ভর কি বলতো? শূন্য। এই জন্য হচ্ছে এটার বেগ হচ্ছে লাইটের বেগের সমান আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো সেটা হচ্ছে যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো তার মানে আমরা দেখলাম যে ইলেকট্রনিক্স থেকেও ওই আহামরি কোনো কঠিন প্রশ্ন আসে না, মানে জাস্ট হচ্ছে দুই একটা যে ছোট ছোট প্রশ্ন আছে সেগুলোই হচ্ছে পরীক্ষাতে আসতেছে আর কি। ঠিক আছে, ওকে। তো এরপর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান, এটা আমরা দেখি। তো আলোকবর্ষ কিসের একক? এটা আমরা সবাই জানি যে আলোকবর্ষ হচ্ছে আসলে বেসিক্যালি দূরত্বের একক, তাই না? আলোকবর্ষ বলতে বোঝায় যে লাইট 1 বছর সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা, এটা একটা বিশাল বড় দূরত্ব। তো এই দূরত্ব মাপার জন্য হচ্ছে লাইটের ইউজ করা হয়। তারপরে রঞ্জন রশ্মিকে আবিষ্কার করেন, এটা অবভিয়াসলি হচ্ছে উইলিয়াম রঞ্জেন। নামের সাথে হচ্ছে মানে একদম মিল আছে আর কি, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি হয়েছে যে তেজস্ক্রিয় তীব্রতার এসআই একক কত? তো তেজস্ক্রিয় তীব্রতার এসআই একক হচ্ছে বেকেরেল আর কি। ঠিক আছে, বিজ্ঞানী বেকেরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করছে, যদিও এটা নিয়ে অনেক বেশি বিস্তর গবেষণা করছে কুরি, কিন্তু বেকেরেল কিন্তু হচ্ছে মানে কুরি হচ্ছে কিন্তু বেকেরেলের আন্ডারে কাজ করতো, সেই জন্য হচ্ছে বেকেরেল হচ্ছে তীব্রতার এসআই একক। হ্যাঁ, আচ্ছা, ইউরেনিয়ামের অর্ধায়ু কত? এটা হচ্ছে একটা মুখস্থ কোশ্চেন, এটা বই থেকে তোমরা একটু ক্রস চেক করে নিও। এটা হচ্ছে 450 কোটি বছর আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা,
তারপরে আমরা দেখি, তারপরে বলতেছে প্লাঙ্কের ধ্রুবকের একক নিচের কোন রাশির এককের সমান। এটা হচ্ছে আমি এই প্রশ্নটা যখন দেখি তখন আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। তোমাদের নার্সিং পরীক্ষার জন্য কিন্তু মানে এককগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হবে তোমার হচ্ছে কৌণিক ভরবেগ আর কি, ঠিক আছে? ওকে, তোমরা চাইলে ক্রস চেক করতে পারো আর কি, কেমন? এটা হচ্ছে কৌণিক ভরবেগ হবে। তারপরে 1 AMU ভরের সমতুল্য শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে কত? এটা বইতে একদম ডিরেক্ট ক্যালকুলেট করে বলেই দেওয়া থাকে। এটা হবে হচ্ছে তোমার 931 মেগা ইলেকট্রন ভোল্ট। আসলে অরিজিনালি হয় 931.5। সো 931.5 931 একই, এটাই। আর ই সমান এমসি স্কোয়ারের জনক, এটা তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় আইনস্টাইন আর কি, ঠিক আছে? ওকে, সো এরই মধ্যে দিয়ে আসলে তোমাদের সিলেবাসে গত কয়েক বছরের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন হচ্ছে আমি তোমাদের সলভ করে দেখাইলাম। হ্যাঁ, সো প্রশ্ন সলভ শেষ। এখন আমি তোমাদের জাস্ট একটা শর্ট সাজেশন মতো দেই যে যখন তোমরা পড়বা তখন তোমরা হচ্ছে কোন কোন জায়গাগুলোতে একটু ফোকাস রাখতে পারো, তাহলে দেখা গেছে তোমাদের প্রিপারেশন অনেক বেশি স্ট্রং হবে। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা বইয়ের মধ্যে যতগুলা মানে চ্যাপ্টার আছে সবগুলার একক, মাত্রা, ঠিক আছে, খুব ভালো করে, তারপরে সংজ্ঞা, এগুলো খুব ভালো করে পড়বা। তারপরে যেগুলো খুবই 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 ছোট ছোট সূত্র আর কি, ঠিক আছে, যেমন F = ma, S = VT, U = ½ AT স্কয়ার, তাই না? তারপরে হচ্ছে E = mc স্কয়ার, এই টাইপের যে বাচ্চা বাচ্চা সূত্রগুলো আছে সেগুলা খুব ভালো করে পড়বা আর কি। হ্যাঁ, আর আমরা যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কথা বলি যেগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, তারপরে কাজ ক্ষমতা শক্তি, এটা থেকে অনেক প্রশ্ন আসছে। তারপরে পর্যাবৃত্ত গতি এবং তরঙ্গ, এটা থেকে বেশ ভালো ভালো প্রশ্ন আমরা দেখছি। তারপরে তোমাদের কিন্তু আলোকবিদ্যা থেকে ব্যাপক প্রশ্ন আসে আর কি, ঠিক আছে? আলোকবিদ্যা থেকে স্পেশালি দর্পণ, ঠিক আছে, দর্পণ, তারপরে হচ্ছে লেন্স মেকারের ইকুয়েশন, মানে ওই যে 1/f সমান হচ্ছে কি বলতো, মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এই সূত্রটা থেকে অনেক 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 প্রশ্ন আসছে, ঠিক আছে? সো তোমরা এটা একটু ভালো করে দেখো আর কি। যেমন 23-24 সালে তো 3টা প্রশ্ন চলে আসছে, তাই না? আর তারপরে এই তো আর কি। হ্যাঁ, আর হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার এই যে তড়িৎ বিদ্যা, এখান থেকেও বেশ ভালো পরিমাণে কোশ্চেন আসছে, তাপগতিবিদ্যা থেকেও আসছে। ওকে, সো মোরাললেস গাইস, এই পর্যন্তই হচ্ছে ছিল তোমাদের সাথে। সো তোমাদের পরীক্ষার হচ্ছে এখন একদমই শেষ সময় হচ্ছে চলে আসছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষার এখনই একদম হচ্ছে শেষ সময় চলে আসছে। তো সবাই হচ্ছে খুব 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 ভালোভাবে হচ্ছে প্রিপারেশন নাও, নিজের প্রিপারেশনটাকে একদম 100% কমপ্লিট করে ফেলো আর কি, ঠিক আছে? ওকে, সো এই ছিল তোমাদের সাথে হচ্ছে ফিজিক্স নিয়ে, তোমাদের হচ্ছে একদম ফিজিক্সের ফুল প্রশ্ন ব্যাংক হচ্ছে সলভ ক্লাসটা। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হচ্ছে আমাদের জানাইতে পারো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আবার ডিসকাস করতে পারবো, ঠিক আছে? 2-1টা প্রশ্ন যেগুলো মুখস্থ ভিত্তিক ছিল সেগুলো আমি তোমাদের সবাইকে বলছি যে অ্যান্সার গুলো বইয়ের সাথে ক্রস চেক করতে, তাই না? কারণ মুখস্থ জিনিস তো, তাই না? আমার দেখা গেছে একটু হয়ে যেতে পারে, ছুটে যাইতে পারে, তাই না? তো সেগুলো তোমরা হচ্ছে একটু ক্রস চেক করলে তোমরা সেটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার বের করে ফেলতে পারবে। আশা করি এটা নিয়ে বেশি বোঝার হওয়ার কিছু নাই, বা যদি বুঝতে না পারো আবার বললে আমি সেগুলো ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? ওকে, সো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, তোমাদের সামনে প্রিপারেশন অনেক ভালো হোক, ঠিক আছে? এবং তোমরা অনেক ভালো করো, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।